আসসালামু আলাইকুম। আম আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই ফিটাল অ্যানোমেলি ক্লাসে যোগ দেওয়ার জন্য। তো আজকে আমাদের ফিটাল অ্যানোমেলি ক্লাসের যে টপিকগুলা নিয়ে আমরা কথা বলব, সেটা হচ্ছে যে ফিটাল গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অ্যানোমেলি এবং জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট অ্যানোমেলি। তো এতদিন পর্যন্ত আমি যে ক্লাসগুলো আপনাদের নিয়েছি অ্যানোমেলি ক্লাসের এখন পর্যন্ত, তো তার মধ্যে আমি বলব যে কম্পারেটিভলি আদার যে ক্লাসগুলো অথবা আদার যে টপিকগুলো তার চেয়ে জিআই যেটা জিআইটি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এবং জেনিটো ইউরিনারি যেটা কম্পারেটিভলি এটা ইজিয়ার। কারণ আপনি যদি এটার অ্যানাটমি গুলো ভালো মতো জানেন এবং অ্যানাটমি গুলো আপনি ঠিক মতো মানে রুল আউট করতে পারেন মানে ইন সিকোয়েন্স, তাহলে হচ্ছে যে এটার যে যেটা ছবিগুলো নেওয়া বলেন অথবা কোনো অ্যাবনরমালিটি থাকলে সেটা ডিটেক্ট করা বলেন, সবগুলোই ইজিয়ার এটা। তো আজকে এটা ইজিয়ার হলেও আসলে দেখা যায় যে আমাদের সবসময় এটা লাগে, কারণ আহ বাচ্চার স্টমাকে কোনো সমস্যা আছে নাকি অথবা কিডনিতে কোনো সমস্যা আছে নাকি, কর্ডটা ঠিক মতো ইনসার্শন হচ্ছে নাকি, এই সবগুলোই আসলে আমাদের এই জিআইটি এবং যেটা ইউরিনারি ট্র্যাক্ট এটার মধ্যে পড়ে যায়। তো আমরা চলেন আজকে শুরু করে দিই আর কথা না বাড়িয়ে যে আমাদের যে আজকের যে টপিকটা সেটাতে। আমাদের আজকের যে প্রথম যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে ফিটাল জিআই ট্র্যাক্ট, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। প্রথমেই যেটা আমাদের যে কোনো অ্যানোমেলি অথবা যে কোনো অ্যাবনরমালিটি স্ক্যানিং এর ক্ষেত্রে, রুটিন স্ক্যানিং এর ক্ষেত্রে যেটা যে আমাদের অ্যানাটমিক সিকোয়েন্সটা এবং অ্যানাটমিক রিলেশনটা জানাটা আসলে খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমেই যখন আমি একটা অ্যাবডোমিনাল স্ক্যান আরম্ভ করব ফিটাসে, তখন প্রথমেই যেটা আমার জানতে হবে যে আসলে আমি কি দেখতে চাচ্ছি অথবা কিসের উপর আমি কনসেন্ট্রেট করতে চাচ্ছি, এবং তার চেয়ে বড় কথা আমি কোন কোন প্লেনে আমি দেখব এবং কোন প্লেনে আমি কি স্ট্রাকচার গুলো পাবো। এটা যদি আমার মাথার মধ্যে খুব ভালো মতো থাকে এবং কোন স্ট্রাকচার দেখতে কেমন এবং কোনটার অ্যাবনর্মালিতে আসলে আমরা কি সাইনটা পাই, সেটা সম্পর্কে যদি আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকে, তাহলে আসলে আমাদের এটা রুল আউট করাটা অথবা স্ক্যানিংটা স্মুথ ভাবে করা অথবা কোনো একটা অ্যাবনর্মালিটি পেলে যে র্যাপিড ডিসিশন মেকিং যেটা, সবগুলো আসলে আমাদের খুব ইজিয়ার হয়ে যায়। তো প্রথমেই যেটা যে অ্যাবডোমিনাল যে অ্যানোমেলিটা অথবা অ্যাবডোমিনাল স্ক্যান যখন আমরা স্টার্ট করি, তখন আসলে আমরা কোন কোন জিনিসের উপরে গুরুত্ব দেই অথবা আমাদের কি দেখতে হয়। তো একটা যদি জিআই ট্র্যাক্টটাকে যদি আমি দুই ভাগে ভাগ করি, যে আপার জিআই ট্র্যাক্ট এবং লোয়ার জিআই ট্র্যাক্ট, তাহলে দেখা যায় যে আপার জিআই ট্র্যাক্ট যেটা, সেটার মধ্যে আমরা যে জিনিসগুলো যে স্ট্রাকচার গুলো দেখি, তার মধ্যে থাকে হচ্ছে যে স্টামাক, রাইট হেপাটিক লোব এবং যে ইন্ট্রাহেপাটিক ট্র্যাক্ট অফ দ্য আম্বিলিকাল ভেইন থাকে সেটা। এবং একই সাথে যদি আমি লোয়ার অ্যাবডোমিনের কথা চিন্তা করি, তাহলে যেটা আমার দেখতে হয় যে বাউল যেটা, দ্যাট ইনক্লুডস স্মল ইন্টেস্টাইন, আইলিয়াম এন্ড জেজুনাম, এবং যেটা থাকে যে স্মল সেগমেন্ট অফ দ্য আম্বিলিকাল ভেইন। তো এটা আসলে আমরা কোন কোন প্লেনে দেখে থাকি সেটার জন্য যে স্ক্যানিং এর জন্য আমরা ট্রান্সভার্স ভিউ দেখে থাকি সার্টেন স্ট্রাকচার, এবং একই সাথে আমরা স্যাজাইটাল যে ভিউটা আছে সেই ভিউ আমরা কিছু স্ট্রাকচার দেখে থাকি। তো প্রথমে যদি ট্রান্সভার্স ভিউ এর কথা আমরা চিন্তা করি, তাহলে যেটা যে ট্রান্সভার্স ভিউ যেটা আমরা দেখে থাকি যে স্টামাকটা, আমার এর আগের যে ক্লাসটা যেখানে আমি হার্ট নিয়ে কথা বলেছিলাম, সেখানে আমি বারবার বলেছিলাম যে সাইটাস সাইটাস দেখার জন্য একই সাথে আমাদের স্টমাকটা, যদি আমাদের ডিসেন্ডিং আউটটা দিয়ে আমরা মেইনলি সাইটাসটা ডিটারমাইন করি, ডিসেন্ডিং আউটটা লেফটে থাকে এবং সেটা দিয়ে, কিন্তু একই সাথে আমরা স্টামাকটা দিয়েও আমরা সাইটাসটা যেটা সেটা কিন্তু আমরা নির্ধারণ করতে পারি। বাট সেটা হচ্ছে হার্টের ক্ষেত্রে, কিন্তু আপনি যদি শুধুমাত্র জিআইটির কথা চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে স্টামাকের যেটা, তার নিজের কিছু ওন ক্যারেক্টারিস্টিক আছে। তো সেটার জন্য আপনি যখন ফিটাল অ্যাবডোমিনটা আপনি ট্রান্সভার্স ভিউ দেখবেন, তখন যেটা দেখবো যে আমরা যে স্টামাকটা দেখবো, স্টামাকটা যেটা সেটা আমাদের লেফট সাইডে আছে নাকি সেটা, এবং একই সাথে স্টামাকের যে ক্যারেক্টারিস্টিক গুলা, ইট শুড বি অ্যানিকুই। যদি স্টামাকের ভিতরে কোনো ইকোজেনিক ডেব্রিস আমরা দেখি, তখন আমাদের মাথায় একটা চিন্তা থাকে যে আসলে কি এটা কোনো ব্লাড, যে কোনো কি ইনভেসিভ প্রসিডিউর অথবা কোনো হেমোরেজের কারণে এমন হয়েছে যে বাচ্চা ব্লাড সোয়ালো করেছে এবং সেটা স্টামাকে যে ইকোজেনিক ডেব্রিস হিসেবে দেখা যাচ্ছে, এসব। তো প্রথমে যে আপার অ্যাবডোমিনের কথা বললাম, তো সেখানে আমরা প্রথমে আমরা দেখে নিব যে লেফট সাইডে স্টামাকটা আছে নাকি, এবং স্টামাকের যে ক্যারেক্টারিস্টিকটা, এবং একই সাথে আমরা দেখে নিব যে রাইট সাইডে হেপাটিক লোবটা দেখে নিব। এছাড়াও এক্সিয়াল ভিউ যদি আমরা আরো নিচের দিকে যাই, যে আমরা মোর
কর্ডালি আমরা পাস করি, তাহলে আমরা বাউল যেটা বাউলের সেগমেন্টগুলো দেখতে পাবো। এখানে আমি কিছু ছবি দেখাচ্ছি, যে ছবিগুলোর মধ্যে যে প্রথমে যেটা আমরা ট্রান্সভার্স ওয়ে দেখতে পাচ্ছি, যে স্পাইন, ডিসেন্ডিং আউটা, এবং তারপরে যেটা সেটা হচ্ছে যে লেফটে আমরা স্টমাক দেখতে পাচ্ছি, এবং স্টমাকটা যেটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছি যে আমরা অ্যানিকুইক, এবং এটার মধ্যে কিন্তু কোনো ইকোজেনিক ডেব্রিস নেই। এবং একই সাথে আমি দেখতে পাচ্ছি যে আমলিকাল, যে ইন্ট্রাহেপাটিক ট্র্যাক্ট অফ দ্য আমলিকাল ভেইনটা যেটা সেটা মিড লাইন বরাবর দেখতে পাচ্ছি। এবং নিচের দিকে যখন আমি চিন্তা করছি, নিচের দিকে যখন যাচ্ছি, তখন যেটা আমি যে বাউল, যেটা বাউল এবং কিছু আমলিকাল ভেইন যেটা সেটা আমলিকাল ভেইনটা আমরা দেখতে পাই। তো এটা ছাড়াও যেটা করা যায়, যে আমরা যে স্যাজাইটাল যখন আমরা চেক করি স্যাজাইটাল ভিউ, তখন স্যাজাইটাল ভিউ আমরা সার্টেন কিছু স্ট্রাকচার চেক করি জিআইটির ক্ষেত্রে। যেমন প্রথমেই যেটা চলে আসবে সেটা হচ্ছে যে কর্ড ইনসারশন। আমরা জানি যে আমলিকাল যে কর্ডটা সেটা হচ্ছে সেন্ট্রালি আমলিকাস বরাবর যেটা সেটা ইনসার্টেড থাকে। তো আপনি যদি স্যাজাইটাল মিড স্যাজাইটাল ভিউ যান, তাহলে দেখা যায় যে কর্ডের ইনসারশনটা আমরা দেখতে পাই। এটা ছাড়াও যেটা আরো যদি আমরা নিচের দিকে মোর কর্ডালি পাস করি, তাহলে যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট স্ট্রাকচার যেটা ব্লাডার, এবং ব্লাডারের ঠিক পিছন দিকে অনেকটা স্পাইনের যে কিসিং সাইনটা আমরা বলি, স্পাইন যেখানে মিট করে সেখানে আমরা অনেকটা অ্যানিকোইক একটা এরিয়া দেখতে পাই, এবং এই যে এরিয়াটা সেটাকে আমরা বলে থাকি যে রেকটাল পাউচ। রেকটাল পাউচটা ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে আমাদের যে রুটিন অ্যানাটমি স্ক্রিনিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে আমরা এতটা গুরুত্ব দেই না, অথবা অনেকে আসলে আমরা জানিও না যে কোনটাকে রেকটাল পাউচ বলে। কিন্তু রেকটাল পাউচটা আমাদের সবসময় এট এ গ্ল্যান্স আমাদের এটা চেক করে নিতে হবে যে এটার অ্যানাটমিটা অথবা এটার ক্যারেক্টারিস্টিকটা ঠিক আছে নাকি। তো এটা যেটা যে দেখাচ্ছি যে কর্ড ইনসারশন মিড স্যাজিটাল ভিউয়ে, এবং তারপরে যেটা যে আরো নিচের দিকে যখন আমরা যাচ্ছি তখন ব্লাডার, এবং তারপরে যেটা সেটা হচ্ছে রেকটাল পাউচটা যেটা আমরা সেটা দেখতে পাচ্ছি। একটু যদি উপরের দিকে আমরা বিম পাস করি মোর ক্র্যানিয়ালি, তখন আমরা ডায়াফ্রামটা সুন্দর মতো দেখতে পাবো, এবং আমরা জানি যে ডায়াফ্রাম যেটা সেটা হচ্ছে ইন বাউন্ডারি ইন বিটুইন থোরাক্স অ্যান্ড অ্যাবডোমিন। তো সেটা বোঝা যাচ্ছে যে অ্যানিকুইক যে কনভেক্স শেপ এরিয়াটা সেটা আমার ডায়াফ্রাম, এবং ডায়াফ্রামের উপরে যেটা ইকোজেনিক এরিয়া সেটা হচ্ছে আমার লাং, এবং নিচে যেটা সেটা হচ্ছে যে আমার রাইট লোব অফ দ্য লিভার। তো আমাদের যখন আমরা এটা হচ্ছে আমাদের নরমাল যে স্ক্রিনিংটা সেটা প্রসেসটা গেল, যে প্রথমে আমি যদি স্টার্ট করি ট্রান্সভার্সে আমি স্টামাক দেখে নিলাম, হার্টের সাথে আমি কম্পেয়ার করে নিলাম যে সাইটাসটা ঠিক আছে নাকি, এবং তারপরে যেটা সেটা হচ্ছে যে আমি 90 ডিগ্রি চলে গেলাম সাইজে, এবং তারপর আমি কর্ড ইনসারশনটা দেখলাম, কর্ড ইনসারশনের সাথে সাথে আমি যে ডায়াফ্রামটা সেটা দেখে নিলাম, ডায়াফ্রামের উপরে লাং, হার্ট, এবং নিচে যেটা লিভারটা আমরা চেক করে নিলাম। এবং তারপরে যেটা সেটা যখন আমরা আরো মোর কর্ডালি যাব, তখন আমরা ব্লাডার, এবং ব্লাডারের পিছন দিকে যেটা অনেকটা স্পাইনের সাথে যেটা সেটা হচ্ছে রেকটাল পাউচটা দেখে নিলাম। এটা হচ্ছে একটা টাইম আমাদের একটা সার্ভে করে নিলাম। এখন যে জিনিসগুলো আমাদের জানতে হবে সেটা হচ্ছে, এটা ছাড়াও আমরা যেটা দেখে ফেলি যেটা সার্ভেতে, যে আমার স্কিনের লাইনটা ইনট্যাক্ট আছে নাকি যে অ্যাবডোমিনের। কারণ দেখা যায় যে অনেক সময় হার্নিয়েশন হয়, যেগুলো আমরা একটু পরে আমরা জানতে পাবো প্যাথোলজি গুলা। তো সেটা রুল আউট করার জন্য আমরা যে স্কিনের যে লাইনটা আছে সেটা আমরা সুন্দর স্কিনের যে ইনট্যাক্ট লাইনটা আছে সেটা আমরা দেখে নিব। তো প্রথম যে অ্যানোমেলিটা নিয়ে আজকে আমি কথা বলবো, যে যদি আপনারা চিন্তা করেন যে জিআই ট্র্যাক্ট যেটা সেটা নর্মালের জিআই ট্র্যাক্টের নর্মাল অ্যানাটমিটা কি, যে ফ্রম স্টার্টিং ফ্রম মাউথ অ্যান্ড এন্ডিং আপ টু রেকটাম। তো মাউথ টু রেকটাম যেটা ট্র্যাক্টটা আমাদের, সেটা আমাদের জিআই ট্র্যাক্ট, এবং এটা আরম্ভ হয় যে প্রথমে ইসোফেগাস থেকে, ইসোফেগাস দেন স্টামাক, ডিউডেনাম, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, যেটা এন্ড আপ হচ্ছে আমাদের রেকটামে। যে তো প্রথম যেটা নিয়ে আমরা কথা বলবো, যে যেটা এট দ্য বিগিনিং যেটা সেটা হচ্ছে যে ইসোফেগাস। যখন আমরা একটা স্ক্রিনিং করি 18 সপ্তাহে, মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে আমরা ইসোফেগাসটাকে যেটা সেটাকে আমরা চিনি না ম্যাক্সিমাম টাইমে, এবং দেখা যায় যে এই স্ট্রাকচারটা কোথায় থাকে আমরা সেটাও জানি না, কিন্তু এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার এবং খুবই ইজি টু লোকেট। নর্মালি দেখা যায় যে বাচ্চা যখন ফ্লুইড সোয়ালো করে, তখন যে বাচ্চার যে প্রি ভার্টিবাল লেভেল বরাবরে একটা অ্যানিকুইক, একটা টিউবুলার শেপ এরিয়া স্ট্রাকচার দেখা যায়। তো এটাই হচ্ছে আমাদের ইসোফেগাস। ইসোফেগাস যেটা সেটা হচ্ছে যে এটা নর্মালি বলে থাকি আমরা যে পাউচ ফুল অফ অ্যামনিওটিক ফ্লুইড, স্পেশালি ইফ দ্য ফিটাস হ্যাজ জাস্ট সোয়ালোড। কারণ বাচ্চা মাত্র যদি সোয়ালো করে অ্যামনিওটিক ফ্লুইডটা, তখন ইসোফেগাসটা আমার ডায়ালেট হয় ফ্লুইড দিয়ে, এবং তখন যেটা দেখা যায় যে প্রি ভার্টিবাল লেয়ারে একটা একটা অ্যানিকুইক, একটা টিউবুলার শেপড একটা এরিয়া দেখা যায়।
অনেক সময় এটা দেখে মনে হয় যে আসলে একটা ভেসেলের মতো, কিন্তু দেখা যাবে যে আপনি যদি এটা কালার ডপলার দিয়ে থাকেন তাহলে দেখছেন কালারটা নিচ্ছে না। এটা ছাড়াও দেখা যায় যে এটা হচ্ছে আমাদের স্যাজেটাল ভিউ। এটা ছাড়াও যদি আমরা যদি 4th চেম্বার যেটা ট্রান্স ভিউ আমরা চলে যাই, তখন দেখা যায় যে ইসোফেগাস যেহেতু আমাদের লেফটে থাকে, তো স্পাইনের পরে ডিসেন্ডিং আউটার এবং ডিসেন্ডিং আউটার পরে দেখা যায় যে আরেকটা ছোট একটা অ্যানিকুইক শেপ এরিয়া দেখা যায়। তো অ্যানিকুইক সেই যে এরিয়াটা দেখা যায় এটা হচ্ছে আমাদের ইসোফেগাস। তো এটাকে অনেক সময় অনেকে ভুল করে যে একটা ভেসেল ভেবে ভাবে যে এটা একটা অ্যাবনর্মাল কোনো একটা ভেসেল। অনেক সময় এটাকে অনেকে ডিসেন্ডিং আউটার ভেবেই ভুল করে থাকে। তো এটা আসলে ডিসেন্ডিং আউটার অথবা কোনো অ্যানিকুইক ভেসেলও না। যেটা হচ্ছে যে আমাদের জানতে হবে যে এটা আমাদের ইসোফেগাস। এবং ইসোফেগাস যদি দেখা যায় যে এরকম যদি কোনো কন্ডিশন হয় যে হ্যাঁ বাচ্চা এখন সোয়ালো করেনি, তাহলে যদি ইসোফেগাসে যদি ফ্লুইড ইনসাইড দ্য ইসোফেগাস যদি ফ্লুইড না থাকে, তাহলে এটা দুইটা একটা যে মোর লাইক একটা প্যারালাল ইকোজেনিক, ডাবল প্যারালাল ইকোজেনিক লাইন হিসেবে দেখা যায়। তো এই কথাগুলো এখানে বলা হয়েছে যে আল্ট্রাসাউন্ড অ্যাপিয়ারেন্স অফ ইসোফেগাস ইজ এ পাউচ ফুল অফ amniotic fluid, especially if the fetus has just swallowed, can be recognized as a thin prevertebral anechoic structure when filled with some amniotic fluid, more like a vessel. তো এটা হচ্ছে আমাদের ইসোফেগাস গেল। এখন এটা হচ্ছে আমাদের ইসোফেগাসে এতক্ষণ আমরা যেটা বললাম সেটা হচ্ছে আমাদের ইসোফেগাসের যেটা সেটা নরমাল অ্যানাটমিটা। তো এখানে কি ধরনের সমস্যা হতে পারে অথবা কি অ্যাবনর্মালিটি হতে পারে? আমাদের যখন জিআই ট্র্যাক্ট আমরা স্ক্যান করব, তখন যেটা প্যাথোলজি রুল আউট করার বেসিক যেটা সেটা হচ্ছে যে খুব বেশি আমাদের হয় যে অ্যাট্রেসিয়া অথবা কোনো অবস্ট্রাকশন থাকে। তো এক্ষেত্রে যেটা মনে রাখতে হবে যে যখনই কোনো কিছুর অ্যাট্রেসিয়া অথবা অবস্ট্রাকশন থাকবে, যেই লেভেলে আমার অ্যাট্রেসিয়া অথবা অবস্ট্রাকশনটা থাকবে, তার যে প্রক্সিমাল তার আগের যে লেয়ারটা অথবা তার আগের যে সেগমেন্টটা প্রক্সিমাল সেগমেন্টটা এটা সবসময় ডাইলেট করবে, এবং যেই লেভেলে আমার অ্যাট্রেসিয়া অথবা অবস্ট্রাকশন হলো তার পরের যে সেগমেন্টটা সেটা সবসময় আমার আহ যেটা শ্রিঙ্ক করবে। আপনি যদি একটা রাস্তার কথা চিন্তা করেন অথবা একটা একটা যদি পানির পাইপের কথা চিন্তা করেন, যে ফ্লুইড যখন যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে এক জায়গায় বাধা পড়লো, ফ্লুইডটা পাস করতে পারতেছে না, তো বাধা পাওয়ার ঠিক আগের যে পোর্শনটা সেখানে কিন্তু ফ্লুইডটা জমতে থাকবে এবং সেই জায়গাটা কিন্তু ডাইলেট করতে থাকবে, এবং ঠিক যে জায়গাতে বাধা পেলো তার ডিস্টালি যেটা মানে তার পরের অংশে যেটা সেই জায়গাতে কিন্তু আমার শ্রিঙ্ক করতে থাকবে। তো ইসোফেগাসের ক্ষেত্রেও সেটাও, যেহেতু এটা একটা ফ্লুইড ফিল্ড একটা টিউবুলার একটা স্ট্রাকচার, তো ইসোফেজিয়াল যখন অ্যাট্রেসিয়া হয় আমাদের, এটা হয় যে অ্যাট্রেসিয়া যখন হয় তখন আমাদের একটা পাউচ সাইন যেটা সেটা আমরা দেখতে পাই। তো ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়াটা আসলে কি? সেটা হচ্ছে যে esophageal atresia, the communication between proximal and distal tract of esophagus is absent due to lack of development of the intermediate esophageal portion, mainly because of an interruption of blood supply during organogenesis. তার মানে ইসোফেগাসটা যেটা আমাদের প্রক্সিমাল ইন্টারমিডিয়েট এবং ডিস্টাল তিন ভাগে যখন আমরা ভাগ করতেছি, তো দেখা যাচ্ছে যে ইন্টারমিডিয়েট যে পোর্শনটা সেটা যখন আমাদের অর্গানোজেনেসিস হয়, যখন এমব্রায়োলজিক্যালি ডেভেলপমেন্ট হয়, তখন এটা ব্লাড সাপ্লাইটা প্রপার না থাকার কারণে যে ইন্টারমিডিয়েট যে লেয়ারটা সেটা হচ্ছে আমার শ্রিঙ্কেজ হয়ে যায়, এবং ইন্টারমিডিয়েট লেয়ারটা যখন শ্রিঙ্কেজ হয়ে যায় তখন হচ্ছে যে প্রক্সিমাল এবং ডিস্টালের মাঝখানে যেটা সেটা ট্র্যাকটা অ্যাবসেন্ট থাকে। এবং এটার পরে কি হয়, যেটা আমি যে কথাটা বললাম, যে যখন আমার মাঝের লেয়ারটা আমার ঠিক মতো ডেভেলপমেন্ট হয় না অথবা অ্যাট্রেসিক হয়ে যায়, তখন যেটা হয় যে প্রক্সিমাল যে পোর্শনটা সেটা আমার সোয়েল করে অথবা সেটা আমার ডাইলেট হয়ে যায়, এবং এই ডাইলেটেশনটাকে আপার ইসোফেগাসের আমরা বলে থাকি যে পাউচ সাইন, এবং ডিস্টাল যে এরিয়াটা সেটা কিন্তু আমার শ্রিঙ্ক করে যায়। তো এটাই বলেছে এখানে যে ডায়াগনোসিস যেটা সেটা হচ্ছে যে নন ভিজুয়ালাইজেশন অফ দ্য গ্যাস্ট্রিক বাবল, রিলেটিভলি লেট অনসেট পলিহাইড্রোনিয়ান, in some cases associated with tracheoesophageal fistula, a constantly small stomach, inconstantly an upper esophageal pouch. তো প্রথম যেটা আমাদের বেঞ্চমার্ক সেটা হচ্ছে যে ইসোফেজিয়াল, যেহেতু আমার ইন্টারমিডিয়েট লেয়ারটা আমার ডেভেলপমেন্ট হচ্ছে না, তো এটা যে প্রক্সিমাল লেয়ারটা সেটা আমার সোয়েল করবে, যেটাকে আমরা পাউচ সাইন বলে থাকি, এবং যার ফলে কি হবে যে যেহেতু ইন্টারমিডিয়েটের পর ডিস্টাল লেয়ারটাতে ঠিক মতো ফ্লুইডটা পাস হচ্ছে না এবং স্টামাকে যেতে পারছে না, তো এই জন্য যেটা হবে যে স্টামাকচার যেটা সেটা হচ্ছে যে অ্যাবসেন্ট স্টমাক থাকবে। কিন্তু নর্মালি যে ইসোফেজিয়াল যে অ্যাট্রেসিয়া এটা সবসময় অ্যাকম্পেনি করে হচ্ছে অলমোস্ট 80 to 90% কেসে
এটা অ্যাকম্পেনি করে হচ্ছে যে একটা ফিস্টুলাকে, যেটাকে আমরা বলে থাকি যে ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা। ফিস্টুলা যেটা সেটা আমরা সবাই জানি যে ফিস্টুলা মানে হচ্ছে যে অ্যাবনরমাল একটা ট্র্যাক থাকে ২ টা ডিফারেন্ট অর্গানের মধ্যে। তো ট্রাকিয়ার সাথে ইসোফেগাসের যেটা সেটা হচ্ছে যে একটা অ্যাবনরমাল ট্র্যাক তৈরি হয় এবং এটার কারণে যেটা হয় যে স্টমাকটা আসলে কমপ্লিটলি অ্যাবসেন্ট থাকে না। দেখা যায় যে এই অ্যাবনরমাল ট্র্যাকিং এর কারণে বাইপাস হয়ে কিছু ফ্লুইড স্টমাকে চলে আসে। তো এটার জন্য যেটা যে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া যদি মানে কমপ্লিট অ্যাট্রেসিয়া হয় উইদাউট ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা, সেক্ষেত্রে যেটা হবে যে আমাদের অ্যাবসেন্ট অফ স্টমাক থাকবে, কারণ স্টমাক পর্যন্ত যেতে পারবে না এবং ইসোফেগাসের ওখানে প্রক্সিমালি একটা পাউচ সাইন ফর্ম করবে। কিন্তু যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়াটা সেটা হচ্ছে যে ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলাকে অ্যাকম্পানি করে, এই জন্য দেখা যায় যে স্টামাকটা যেটা সেটা আসলে অ্যানিকুয়ে একটা স্ট্রাকচার স্টামাক আমরা দেখতে পাই এবং এই কারণে যেটা হয় যে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়াটা যে ইন্ট্রাইটোনাল লাইফে ডিটেক্ট করাটা আসলে খুব টাফ হয়ে যায়। এবং এটার যেটা অ্যাসোসিয়েশন থাকে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, এটা কখন মেইনলি দেখা যায় যে একটা আমাদের যে একটা ভ্যাক্ট্রাল একটা ডিসঅর্ডার আছে যেটা নিয়ে আমরা একটু পরে আমরা জানবো যেটা কাকে বলে। তো সেই নন ক্রোমোজোমাল যে সিনড্রোমটা, ভ্যাক্ট্রাল যে ডিসঅর্ডারটা, এটাতে নরমালি আমাদের ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়াটা যেটা সেটা দেখা যায়। Outcome generally good but depends mainly on the extent of the atretic tract. তো যেটা যে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, এখানে এই কথাটা আবার বলেছে যে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া ক্যান occur as an isolated anomaly 10% cases or much more frequently be associated with tracheoesophageal fistula 90% cases. এটা সাধারণত 4 ধরনের হয়ে থাকে, যেটা হচ্ছে যে টাইপ পাঁচ ধরনের হয়ে থাকে, যেটা টাইপ 1 2 3 4 and 5 অথবা A B C D E। তার মধ্যে যেটা যে টাইপ সি, যেটা সিটা হচ্ছে মোস্ট কমন। তো এই টাইপ গুলাকে আসলে যে কোন টাইপ এটাকে মেইনলি এরা ডিভাইড করে হচ্ছে যে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়াটা এটা কি ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলাকে অ্যাকম্পানি করতেছে কিনা সেটার উপরে, এবং তারপরে যেটা যে অ্যাট্রেসিয়াটা থাকার পরে যে ফিস্টুলা, যেটা ফিস্টুলাটা আসলে ইসোফেগাসের কোন অংশের সাথে থাকতেছে, এটা কি প্রক্সিমালের সাথে থাকতেছে নাকি ডিস্টালের সাথে থাকতেছে সেটার উপরে। যেমন টাইপ 1টা যেটা সেটা হচ্ছে যে উইদাউট ফিস্টুলা, তো এটা দেখা যায় যে করেসপন্ড টু পিওর ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া উইদাউট ফিস্টুলা। ইন্ট্রাইউটেরাল লাইফে যদি কখনো আমরা খুব ইজিলি স্ক্যানিং এর সময় ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়াটাকে ডিটেক্ট করতে পারি, নর্মালি সেটা বলা হয় যে টাইপ 1টা। কারণ টাইপ 1 এর ক্ষেত্রে যেহেতু ফিস্টুলা থাকে না, তো কমপ্লিট অ্যাবসেন্ট অফ দ্য স্টামাক থাকে এবং পাউচ সাইন থাকে, খুবই ক্লাসিক্যাল। এরপরের যেটা যে বি সি ডি ই, এগুলো সবগুলাই দেখা যায় যে একটা কানেকশন থাকে, ফিস্টুলা ফর্ম করে। যেমন টাইপ বিটা নিয়ে যদি আমি কথা বলি তাহলে হচ্ছে যে টাইপ বি ইজ ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া উইথ ফিস্টুলা বিটুইন দ্য প্রক্সিমাল পাউচ অ্যান্ড দ্য ট্রাকিয়া। তার মানে অ্যাট্রেসিয়া থাকবে, ফিস্টুলা থাকবে এবং ফিস্টুলাটা যেটা হবে যে প্রক্সিমালের সাথে যে প্রক্সিমাল পাউচের সাথে এবং ট্রাকিয়ার সাথে হবে। সি যেটা সেটা হচ্ছে অ্যাট্রেসিয়া থাকবে এবং যে ফিস্টুলাটা ফর্ম হবে সেটা হচ্ছে যে ডিস্টাল ইসোফেগাসের সাথে, এবং এটা হচ্ছে যে মোস্ট কমন ভ্যারিয়েন্ট। এবং ডি যেটা সেটা হচ্ছে যে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া থাকার সাথে বোথ প্রক্সিমাল এবং ডিস্টালের সাথে ফিস্টুলাটা থাকবে। এবং ই যেটা সেটা হচ্ছে ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা উইদাউট অ্যাট্রেসিয়া, এখানে অ্যাট্রেসিয়া থাকবে না, শুধুমাত্র ফিস্টুলাটা থাকবে। তো এটাই আমাদের ছিল যে ট্রাকিও যেটা যে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া এবং একই সাথে ইসোফেজিয়াল ফিস্টুলা এবং কি কোনটার কি ধরনের সোনোগ্রাফিক অ্যাপিয়ারেন্স হবে। একটু পিছন দিকে যদি যাই তাহলে ছবিগুলো আবার দেখতে পাবেন যে এখানে আমাদের ইসোফেগাস, এটা হচ্ছে আমাদের প্যারাস্যাজাইটাল ভিউয়ে, এবং এটা করোনাল ভিউ আমাদের, এটা টিউব ফ্লুইড একটা ভার্টিবাল প্রিভার্টিবাল লেভেলে, এবং একই সাথে যদি আমরা ফোর্থ চেম্বার অফ হার্ট দেখাই তাহলে হচ্ছে যে ডিসেন্ডিং আউটার পরে একটা অ্যানিকুইন যে এরিয়া সেটা। তো এরপরে যেটা যে ছবিগুলা যে নর্মাল যেটা যে ইসোফেগাস এবং ট্রাকিয়া, এখানে দেখা যাচ্ছে যে একটা অ্যাবনর্মাল কানেকশন, সেটা হচ্ছে যে ইসোফেগাসের সাথে ট্রাকিয়ার ডিস্টাল অংশের যেটা, এবং একই সাথে যেটা সেটা হচ্ছে যে এখানে আরো কিছু, এখানে সবগুলো হচ্ছে বিভিন্ন টাইপের ছবিতে দেখানো হয়েছে। তো এরপর যেটা সেটা হচ্ছে যে যেটা বলা হয়েছে যে পাউচ সাইন, যেটা সেটা যে ডাইলাটেশন অফ দ্য প্রক্সিমাল ইসোফেজিয়াল ট্র্যাক্ট, যেটা আমি মাত্রই কথা বললাম, সেটা হচ্ছে দিস ইজ আ সাইন অবজার্ভ ট্রানজিয়েন্টলি অলসো ইন নর্মাল ফিটাস আফটার সোয়ালোইং
In fetus with a small stomach and polyhydramnion, the detection of persistent pouch sign would indicate that likely presence of a tracheoesophageal fistula. তার মানে যে ইসোফেজিয়াল যদি অ্যাট্রেসিয়া থাকে এটা মাথার মধ্যে রাখতে হবে যে আমার অবশ্যই পাউচ সাইন থাকবে। পাউচ সাইন নরমালি যদি ফিটাস অ্যামনিওটিক ফ্লুইড সোয়ালো করে এবং তখনই যদি আমরা স্ক্যান করি তাহলে আমরা এই পাউচ সাইনটা দেখতে পাই। কিন্তু আমাদের কাছে তখনই এটা অ্যালার্মিং মনে হয় যে যখন আমাদের একটা অ্যাবসেন্ট অথবা স্মল স্টামাক থাকে এবং একই সাথে যেহেতু অ্যামনিওটিক ফ্লুইডটা ঠিকমতো পাস হতে পারে না এজন্য দেখা যায় যে সেকেন্ড ট্রাইমেস্টারে লেটার পার্ট অফ দ্য প্রেগনেন্সিতে যে পলিহাইড্রোমিয়ান থাকে, যে ফ্লুইড লেভেলটা অনেক বেশি থাকে। তো এটা যখন হয় তখন আমাদের মানে একটা অ্যালার্মিং সাইন হয় এবং আমরা ফলো আপ দিতে থাকি পরেও যে স্টামাক এবং পাউচ সাইন এবং ফ্লুইডের উপরে, এবং এটা আমরা মাথায় রাখি যে ইট ক্যান বি কেস অফ ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া। যেটা হয় যে 40% 50% কেসে যেটা সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন থাকে হচ্ছে যে ডাউন সিনড্রোমের সাথে। এটা ছাড়াও যেটা থাকে যে ভ্যাক্ট্রাল ডিসঅর্ডার যেটা আমি বললাম সেটার সাথে ট্রাকিওইসোফেজিয়াল ফিস্টুলার একটা কানেকশন থাকে। তো এখানে কিছু ছবি যেখানে দেখা হচ্ছে যে পাউচ সাইন যেটা সেটা এই যে ভার্টিবা আমাদের স্পাইনাল লেয়ার এবং এটা প্রি ভার্টিবাল লেভেলে যে একটা ব্ল্যাক অ্যানিকুইক এরিয়া, এবং কালার দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে প্রি ভার্টিবাল লেভেলে যে কালারটা নিচ্ছে না। তারপরে যদি তার পিছন দিকে যাই যে লেটার পার্ট অফ দ্য প্রেগনেন্সিতে যে স্টামাকটা যেটা এখানে মোটামুটি অ্যাবসেন্ট স্টামাক, যদি অ্যাবসেন্ট স্টামাক থাকে তাহলে আসলে ডায়াগনোসিসটা অনেক সুবিধা হয়। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ফিস্টুলা থাকার কারণে আসলে স্মল স্টামাক থাকে, অ্যাবসেন্ট স্টামাকটা আমরা পাই না। তো যেটা যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যে যখন ট্রাকিওইসোফেজিয়াল ফিস্টুলা থাকবে এটার সাথে আমাদের ডিডি গুলা কি চলে আসবে। তো ডিডি গুলা যেটা চলে আসবে সেটা হচ্ছে যে নন ভিজুয়ালাইজেশন অফ গ্যাস্ট্রিক বাবল। তার মানে যে স্টামাক যখন থাকবে না, সেটার অ্যাবসেন্স অফ স্টামাকের জন্য যেসব ডিডি আমার চলে আসে সে একই ডিডি গুলো আমার ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়ার ক্ষেত্রেও চলে আসবে। যেমন অনেক সময় হতে পারে যে যদি সিভিয়ার অলিগোহাইড্রামিয়ান হয়, আমার অ্যামনিওটিক ফ্লুইড লেভেল এত কম যে এটা কমে থাকার কারণে স্টামাকটা দেখা যাচ্ছে না, কারণ কোনো রিটার্ন হচ্ছে না, বাচ্চা সোয়ালো করতে পারছে না। তারপরে দেখা যায় যে বায়োল্যাটারাল রেনাল অ্যাজেনেসিস, আমার দেখা যাচ্ছে দুইটা কিডনির অ্যাজেনেসিস, দুইটা কিডনি কোনোটাই নেই। তো যদি কিডনি না থাকে তাহলে তো আসলে অ্যামনিওটিক ফ্লুইড প্রোডাকশন হবে না, সেক্ষেত্রে ইসোফেগাসটাও মানে সোয়ালো করার মতো তো কিছু থাকবে না, এবং অ্যাবসেন্ট তখন স্টামাক থাকবে। তারপরে যেটা অনেক সময় দেখা যায় যে ক্লেফট প্যালেট থাকে, যে ক্লেফট প্যালেট ক্লেফট থাকার জন্য বাচ্চা অ্যামনিওটিক ফ্লুইডটা সোয়ালো করতে পারছে না, যদি সোয়ালো না করতে পারে তাহলে তো আসলে জিআই ট্র্যাক্টে সেটা পৌঁছাবে না। তো এটা ছাড়াও দেখা যায় যে প্রিম্যাচিওর রাপচার অফ দ্য মেমব্রেন হলো, প্রিম্যাচিওর রাপচার মেমব্রেন হওয়ার কারণে যেটা হয় যে অলিগোহাইড্রোমিয়া ডেভেলপ করে এবং অ্যাজ এ রেজাল্ট কিন্তু অ্যামনিওটিক ফ্লুইডের যেটা রিটার্ন সেটা কিন্তু হয় না। তো এইগুলো সবই চলে আসে ডিডির মধ্যে, এবং যেটা বারবার আমি বলছি এটা পরীক্ষায় আপনাদের বাস্তব জীবন মানে স্ক্যানিং লাইফে হয়তো এত লাগবে না, কিন্তু যেটা হচ্ছে যে পরীক্ষার সময় অনেকে এখান থেকে কোশ্চেন আসে যে হোয়াট ইজ ভ্যাক্ট্রাল অ্যাসোসিয়েশন এবং হোয়াট ইজ ভ্যাক্ট্রাল ডিসঅর্ডার। এটা একটা ক্রোমোজোমাল সিনড্রোম এবং যেটা একটা কম্পোনেন্ট হচ্ছে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, এবং ভ্যাক্ট্রাল যেটা সেটা ডিফাইন করে হচ্ছে এ ফর ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, এবং ভিতে যেটা সেটা হচ্ছে ভার্টিবাল অ্যানোমেলি। ভার্টিবাল অ্যানোমেলির মধ্যে থাকে যে স্কোলিওসিস, হেমি ভার্টিব্রা। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে যে অ্যানোরেক্টাল অ্যাট্রেসিয়া, ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা, রেনাল অ্যানোমেলি, এবং যেটা সেটা হচ্ছে লিম্ব অ্যানোমেলি। তো এই সবগুলো কম্পোনেন্ট মিলে যে ক্রোমোসোমাল সিনড্রোমটা হয় সেটাকে আমরা বলে থাকি যে ভ্যাক্ট্রাল ডিসঅর্ডার। তো এরপরে যেটা এটা গেল আমাদের ইসোফেগাস নিয়ে, এরপরে যেটা সেটা আমরা কথা বলবো হচ্ছে যে স্টামাক নিয়ে, খুবই ইম্পর্টেন্ট একটা অর্গান, মাস্ট টু দেখতেই হবে আমাদের সেটা। সেটা হচ্ছে যে স্টামাক যখন আমরা দেখি প্রথমে দেখে নিব যেটা লেফটে আছে নাকি, এবং লেফটে আছে নাকি এটা দেখার পর যেটা আমরা দেখবো যে এটা অ্যানিকোইক নাকি এটার ক্যারেক্টারিস্টিকটা, এবং তারপরে যেটা হবে যে যদি আমাদের এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করে যে হ্যাঁ লেফটে এবং অ্যানিকোইক দ্যাটস আ নরমাল স্টামাক। বাট যদি কখনো এরকম হয় যে আমি আসলে দেখতে পাচ্ছি না, আমি স্টামাক বাবল খুঁজেই পাচ্ছি না, তখন সেটা যে স্টামাকের অ্যাবনর্মালিটি। এবং কোন কোন ক্ষেত্রে আসলে এটা হতে পারে যে স্টামাক আমি দেখতে পাচ্ছি না, স্টামাকটা দেখতে পাচ্ছি না এটা অ্যাবসেন্ট যেটা হতে পারে প্রথমেই যেটা সেটা হচ্ছে যে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, যেটা আমি মাত্র বললাম যে যেহেতু ইসোফেগাসটার পোর্শনটা অ্যাট্রেসি তো ফ্লুইডটা আমার স্টামাক পর্যন্ত পৌঁছাতে পারছে না, এই জন্য আমি স্টামাকটা দেখতে পাচ্ছি না। তো সেটা হচ্ছে যে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া। তারপর যেটা আসে সেটা হচ্ছে যে নরমাল স্টামাক দ্যাট রিসেন্টলি এমটি, যে এটা আসলে খুবই রেয়ার, আসলে এরকম কখনোই হয় না যে একটা
1 আওয়ার অথবা 45 মিনিটের স্ক্যানিং এ আপনি কখনোই আপনি স্টমাকটা সোয়েল করবেন না। এটা কমপ্লিটলি এমপ্টি থাকবে। বাট তারপরেও থিওরিটিক্যালি এটা একটা কজ। তারপর যেটা সেটা হচ্ছে যে স্টমাকটা আমার অ্যাবডোমিনে নেই। যেহেতু কোনো একটা হার্নিয়া আছে এবং হার্নিয়ার জন্য দেখা যাচ্ছে স্টমাকটা চেস্টে উঠে গেছে। তো চেস্টে যখন উঠে গেছে তখন অ্যাবডোমিনে এটা অ্যাবসেন্ট স্টমাক হয়ে গেছে। তারপর যেটা সেটা হচ্ছে যে কোনো একটা অ্যাবডোমিনাল ডিফেক্ট এর কারণে স্টমাকটা নরমাল পজিশন থেকে বাইরে বের হয়ে আসছে। তো যেটা যে হার্নিয়েটেড করতেছে। এটা ছাড়াও যেটা হতে পারে যে অ্যানহাইড্রোমিয়ানে হতে পারে। আর যদি স্টমাকটা ডেভেলপমেন্টালি ছোট হয় যে মাইক্রোগ্যাস্ট্রিয়া এবং অ্যানোপ্লয়েডি। তো এই কজগুলো হচ্ছে অ্যাবসেন্ট স্টমাক। যদি কখনো আপনারা স্টমাক বাবলটা দেখতে না পারেন তখন সাথে সাথে অ্যালার্মিং মানে মাথার ভিতরে একটা রেড সিগন্যাল জ্বলতে থাকবে যে কি আমার কজ হতে পারে এবং এগুলো হচ্ছে সেই কজগুলা। তো এখানে আমি একটা ফ্লো চার্টের মধ্যে আপনাকে দেখাচ্ছি যেটা আপনাদের সুবিধার জন্য অথবা আপনাদের যখন আপনারা স্ক্যান করবেন যদি কখনো দেখেন যে নন ভিজুয়ালাইজেশন অফ দ্য স্টামাকটা নেই তখন কিভাবে একটা ডিসিশনে পৌঁছাবেন যে কি হতে পারে। তো তারপরে যেটা আমি যদি স্টামাকটা দেখতে না পাই তখন আমার সেকেন্ড যেটা চেক করতে হবে যে ফ্লুইড লেভেলটা কেমন আছে, অ্যামনিওটিক ফ্লুইড লেভেলটা এটা কি নরমাল নাকি অ্যাবসেন্ট। যদি অ্যাবসেন্ট ফ্লুইড লেভেল থাকে তাহলে যে আমার চিন্তা করতে হবে যে অ্যাবসেন্ট ফ্লুইড লেভেল আমার কি কারণে হতে পারে। তো যেটা হয় যে অ্যাবসেন্ট ফ্লুইড লেভেল যেটা হয় সেটা হচ্ছে যে প্রিমেচিওর রাপচার অফ দ্য মেমব্রেন। যে মেমব্রেন রাপচার হয়ে গেছে, ফ্লুইড লস হয়ে গেছে, সো ফ্লুইড নাই। তারপরে যেটা হতে পারে যে সিভিয়ার ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন। বাচ্চার গ্রোথ রেস্ট্রিকশন খুবই যেটা গ্রোথ যেটা সেটা খুবই রেস্ট্রিক্টেড। দেন যেটা হতে পারে যে আমার কিডনি বায়োল্যাটারাল রেনাল অ্যাজেনেসিস, যে কিডনি নেই, কিডনি না থাকার কারণে যেটা সেটা হচ্ছে যেমন ফ্লুইড প্রোডাকশন হচ্ছে না। তো আমার অ্যাবসেন্ট স্টমাক যখন থাকবে এবং একই সাথে যখন অ্যামনিওটিক ফ্লুইড লেভেলটা খুবই কম অথবা অ্যাবসেন্ট থাকবে তখন আমাদের এই কজগুলো মাথায় রাখতে হবে। তো এটা আমি এখন বাদ দিলাম। আমি দেখলাম যে হ্যাঁ স্টমাক নেই, কিন্তু স্টমাক না থাকার পরে আমার ফ্লুইড লেভেলটা ঠিক আছে। তো ফ্লুইড লেভেলটা যখন ঠিক আছে কিন্তু কেন স্টমাক নেই তখন কি কারণ থাকবে, তখন আমার যে রুল আউট করতে হবে সেটা হচ্ছে যে এটার সাথে কি কোনো অ্যাসোসিয়েটেড অ্যানোমেলি আছে কি নেই। যদি অ্যাসোসিয়েটেড অ্যানোমেলি থাকে সেই অ্যাসোসিয়েটেড অ্যানোমেলি গুলো কি হতে পারে। সেগুলোর মধ্যে পড়বে যে আমার হয়তো স্টমাকটা থোরাক্সে উঠে গেছে হার্নিয়ার কারণে, অথবা যেটা হতে পারে যে আমার ক্লেফট লিপ আছে, ক্লেফট লিপের কারণে যেটা সেটা হচ্ছে যে বাচ্চা সোয়ালো করতে পারছে না। আর যদি এরকম মনে হয় যে হ্যাঁ আমি ডায়াফ্রামও দেখে ফেলেছি, ডায়াফ্রাম সুন্দর, কোনো ধরনের ডায়াফ্রামের কোনো হোল নেই, স্টমাক থোরাক্সে নেই এবং একসাথে আমি বাচ্চার যে প্যালেট লিফ এগুলো আমি রুল আউট করে ফেলেছি এবং এখানে কোনো ক্লেফট লিপ অথবা প্যালেট নেই, তাহলে আমার যেটা হতে হবে তারপরে যেটা আমি ভাববো যে আচ্ছা এখানে কোনো অ্যানোমেলি নেই তাহলে আমার কি কারণে হতে পারে যে আমার স্টমাকটা নেই। সেক্ষেত্রে সেটা হচ্ছে যে প্রথম যেটা চলে আসবে সেটা হচ্ছে যে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া। ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া হতে আছে এই কারণে আমি স্টমাকটা দেখতে পাচ্ছি না। তো এটা হচ্ছে যে একটা সিম্পল রুল আউট যে যখন আপনি দেখবেন যে স্টমাকটা নেই, অ্যাবসেন্স অফ স্টমাক বাবল, তখন আসলে কিভাবে চিন্তা করবেন। অ্যাবসেন্ট অফ স্টমাক বাবল যখন না থাকবে তখন প্রথমে আপনি অ্যামনিওটিক ফ্লুইডটা চেক করবেন, সেটা দিয়ে ভাগ করবেন যে ফ্লুইডটা বেশি নাকি কম। যদি ফ্লুইড কম থাকে তাহলে সেক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে যে প্রম অথবা কিডনি নেই দেখে প্রোডাকশন হচ্ছে না। আর যদি যে ফ্লুইডটা যদি নরমাল থাকে তাহলে আমার দেখতে হবে যে আদার স্ট্রাকচার গুলো যে কোনো অ্যাসোসিয়েটেড অ্যানোমেলি আছে নাকি, যে স্টামাকটা অ্যাবনর্মাল কোনো পজিশনে চলে গেছে নাকি। সেটাও যদি না হয় তাহলে সেটা আমার ইসোফেগাসে যে আমার পাউচ সাইন যেটা সেটা নিয়ে আমার সেটা দেখতে হবে যে ইসোফেগাসটা ঠিক আছে নাকি। তো এটা গেল আমাদের ইসোফেগাস গেল, আমার স্টামাক গেল। এরপরে যেটা আমার জিআই ট্র্যাক্টে পড়ে যায় সেটা হচ্ছে যে আমার ডিউডেনাম। ডিউডেনাম যেটা সেখানে হতে পারে যে ডিউডেনাল অ্যাট্রেসিয়া। ডিউডেনাল অ্যাট্রেসিয়া যেটা, যেহেতু অ্যাট্রেসিয়া বোঝাই যাচ্ছে, তো অ্যাট্রেসিয়া হলে যেটা হবে যে এটা আসলে প্রক্সিমাল এবং ডিস্টাল পোর্শন অফ দ্য ডিউডেনামের মাঝখানে যেটা সেই ট্র্যাক্টটার অ্যাট্রেসিয়া হবে। তো এখানেও সেম সেই আগের অ্যাট্রেসিয়া যেসব নিয়ে আমরা আলোচনা করলাম সেটার মতোই, ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া অথবা অ্যাবসেন্ট অফ স্টমাক বাবলের মতোই, যে যেখান থেকে আমার অবস্ট্রাকশনটা আরম্ভ হলো ডিউডেনামের যেই পার্ট থেকে, তার উপরের যে পার্টটা সেটা সোয়েল করবে এবং তার নিচের যে পার্টটা সেটা শ্রিঙ্ক করবে। তো যেহেতু স্টামাক এবং ডিউডেনাম, তো স্টামাকের আমরা একটা বাবল পাবো এবং যে পোর্শনটা বাধাগ্রস্ত হচ্ছে তার আগের পোর্শনটা যেহেতু সোয়েল করবে, তো সেখানে আমরা আরেকটা বাবল পাবো। তো ডিউডেনাল অ্যাট্রেসিয়া যেটা সেটা বলে যে ডাবল বাবল সাইন থাকে, কারণ একটা স্টামাক বাবল থাকে এবং আরেকটা ডিউডেনামের অবস্ট্রাকশনের আগে যে লেয়ারটা সেটার বাবল থাকে। এবং যদি আমরা সেটা ট্রেসিং করি তাহলে দেখা যাবে যে there will be a tract in between these two bubbles.
মানে একটা কমিউনিকেশন পাথওয়ে থাকবে। তো এই কথাগুলো এখানে বলা হয়েছে যে in duodenal atresia the tract between the proximal and distal portion of the duodenum is atretic. Diagnosis double bubble with communication between two parts, এবং দেখা যায় যে লেট প্রেগনেন্সিতে সেখানে হচ্ছে যে পলিহাইড্রোমিয়াম যেটা সেটা ডেভেলপ করে, এবং এটা দেখা যায় যে এটা ট্রাইজোমি 21 এর সাথে 20 to 50% হাই রিস্ক অ্যাসোসিয়েশন থাকে। এখানে কিছু ছবি দেখায় যে ডিউডেনাল অ্যাট্রেসিয়ার যে ডাবল বাবল সাইন, সেটা হচ্ছে যে একটা স্টামাকের বাবল দেখতে পাচ্ছি এবং সাথে কিন্তু আরেকটা বাবলও দেখতে পাচ্ছি, এবং এই দুইটা বাবলের মধ্যে কিন্তু একটা কমিউনিকেশন আছে, যে স্টামাক এবং আরেকটা বাবল, এবং এই বাবলটার মধ্যে কমিউনিকেশন, এবং যদি আমরা ডাই দেই তাহলে ডাইও আমরা এরকম দেখতে পাবো। এখানে হচ্ছে যে care should be taken in demonstrating a communication between the two anechoic bubble to obtain confirmation that the second bubble is actually the dilated proximal duodenum. তো এটার ডিডি গুলা কি চলে আসে, যে আমি ডাবল বাবল সাইন দেখতে পাচ্ছি, আমি তো 100% বলতে পারবো না যে এটা আসলে ডিউডেনাল অ্যাট্রেসিয়া। তো এটার ডিডি যেটা চলে আসে যে যে কোনো যে এন্টারিক ডুপ্লিকেশন যে সিস্ট গুলা অথবা কোলেডোকাল সিস্ট গুলা, যে কোনো ইন্ট্রা অ্যাবডোমিনাল সিস্ট গুলা যেটা, সেটা চলে আসে যে এটার ডিডি হিসাবে। এবং কিভাবে আমরা ডিডি থেকে এটাকে রুল আউট করব যে না এটা এন্টারিক ডুপ্লিকেশন সিস্ট না অথবা কোলেডোকাল সিস্ট না, সেটা হচ্ছে যে আমার অবশ্যই দুইটা বাবলের মধ্যে আমার ট্র্যাকটা যেটা, সেই ট্র্যাকটা আমার ডায়াগনোসিস করতে হবে। কারণ যেহেতু ডিউডেনাল অ্যাট্রেসিয়াতে ডাবল বাবলের মধ্যে একটা ট্র্যাক থাকে, কিন্তু যে আদার যে সিস্ট গুলা সেগুলোর মধ্যে ট্র্যাক থাকবে না, সেগুলো একটা ইন্ডিভিজুয়াল একটা অ্যানেকোইক স্ট্রাকচার হিসেবে থাকবে। তো এটাই বলেছে যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে কি কি চলে আসে, যে কোলেডোকাল সিস্ট, এন্টারিক ডুপ্লিকেশন সিস্ট এন্ড হেপাটিক সিস্ট, এবং অ্যাসোসিয়েশন যে অ্যাসোসিয়েটেড যে ম্যালফরমেশন গুলো থাকে সেগুলো হচ্ছে মোস্টলি জিআই ম্যালফরমেশন, ভার্টিকাল এন্ড কার্ডিয়াক। এবং এটার সাথে যেটা যে 40% কেসে যেটা হয় যে ডাউন সিনড্রোমের সাথে অ্যাসোসিয়েশন থাকে। তো এটা হচ্ছে গেল আমাদের যে ইসোফেগাস পড়লাম আমরা, স্টামাক, দেন ডিউডেনাম। এরপরে যেটা চলে আসে আমাদের সেটা হচ্ছে স্মল বাউল অ্যাট্রেসিয়া। স্মল বাউল অ্যাট্রেসিয়ার ক্ষেত্রে যেহেতু আমি বারবারই বলছি যে সব অ্যাট্রেসিয়ার ক্ষেত্রে মোটামুটি ফিচার গুলো একই, যে প্রক্সিমাল পোর্শনটা ডাইলেট করবে এবং ডিস্টাল পোর্শন যেটা সেটা হচ্ছে আমার শ্রিঙ্কেজ করবে। তো স্মল বাউলের ক্ষেত্রেও একই, স্মল বাউল অ্যাট্রেসিয়া এটা সিঙ্গেল হতে পারে, এটা মাল্টিপল হতে পারে। এটার অনেকগুলো টাইপ আছে, যে টাইপগুলো আপনারা একটু পড়ে নেবেন যে কোন টাইপটা কাকে বলে। কখনো কখনো এটা কমপ্লিট অ্যাট্রেসিয়া হয় কোনো পার্টের, কখনো কখনো এখানে একটা ইন্টারভেনিং একটা স্ট্রাকচার থাকে, যে মেমব্রেন অথবা ডায়াফ্রাম এরকম থাকে, যার কারণে একটা বাধা পড়ে। বাধা পড়ার কারণে যেটা যে নর্মাল ফ্লোটা যেটা সেটা হয় না অথবা অ্যাট্রেটিক হয়ে যায়, এবং এটার কারণে হয় যে প্রক্সিমাল পার্টটা যেটা স্মল ইন্টেস্টাইনে সোয়েল করে, ডিস্টালটা শ্রিঙ্কেজ করে। তো এখানে হচ্ছে যে আল্ট্রাসাউন্ড ডায়াগনোসিস আমরা কি দেখতে পাবো, সেটা হচ্ছে মেইনলি অন দ্য ডিটেকশন অফ ডাইলেটেশন অফ দ্য ইন্টেস্টিনাল লুপ proximal to the obstruction which is absent in most cases prior to 25 weeks of gestation. পলিহাইড্রোমিয়া থাকবে যেটা লেট কেসে ডেভেলপ করবে, আর যেটা ফার্স্ট সোনোগ্রাফিক এভিডেন্স যেটা হবে সেটা হচ্ছে যে আইসোলেটেড ডাইলেটেশন অফ অ্যান আইডিয়াল লুপ showing transverse diameter of greater than 7 millimeter. তো আমাদের যখন কোনো একটা সোয়েলিং পাবো এবং দেখবো যে আমরা সোয়েল করছি স্মল ইন্টেস্টাইনের কোনো একটা পার্টটা, সেটাকে ট্রান্সভার্স ডায়ামিটারে যদি আমরা মাপি, সেটা যদি মোর দ্যান 7 মিলিমিটার হয়, তাহলে সেক্ষেত্রে এটা আমাদের অ্যালার্মিং, এবং আমাদের মাথায় এটা থাকতে হবে যে ইট ক্যান বি এ কেস অফ ইন্টেস্টাইনাল অ্যাট্রেসিয়া। সেখানে এখানে আমাদের কিছু ছবি আছে যে ইন্টেস্টাইনাল অ্যাট্রেসিয়াতে। তো যেটা আমাদের স্মল ইন্টেস্টাইন সেটা আমাদের হয় যে ডিউডেনাম, জেজুনাম এবং আইলিয়াম। তো আইলিয়াল অ্যাট্রেসিয়া এবং জেজুনাল অ্যাট্রেসিয়া যেটা, সেটার মধ্যে কিছু ডিফারেন্স থাকে, যেটা হচ্ছে যে যখন এখানে বাধা হয় অথবা অ্যাট্রেসিয়া হয়, তখন অনেক সময় যে এখানে মানে এটার যে কন্টেন্ট গুলো এটা জমতে জমতে কখনো কখনো পারফোরেট হয়ে যায়, এবং পারফোরেট হয়ে যায় যে ইন্টারনাল যে মিউকোনিয়াম এবং যে ইন্টারনাল যে কন্টেন্ট গুলো সেটা হচ্ছে যে আমাদের অ্যামনিওটিক ফ্লুইডটাতে ছড়ায় পড়ে। তো এই যে পারফোরেশনের যে টেন্ডেন্সিটা, এই টেন্ডেন্সিটা মোর থাকে হচ্ছে যে আইলিয়াল অ্যাট্রেসিয়াতে দেন জেজুনাল অ্যাট্রেসিয়া। এবং আইলিয়াল অ্যাট্রেসিয়াটা যেটা সেটা দেখা যায় যে সিঙ্গেল হয়, এবং যে জেজুনাল যে অ্যাট্রেসিয়া সেটা হচ্ছে যে ছড়ায় ছিটায় থাকে, যে ইন্টেস্টাইনের মাল্টিপল স্মল ইন্টেস্টাইনে যে মাল্টিপল সাইটকে এবং মাল্টিপল এরিয়াতে এটা হচ্ছে যে এফেক্ট করে। তো এই কথাটা এখানে বলা হয়েছে যে আইলিয়াল অ্যাট্রেসিয়া আর মোর অফেন সিঙ্গেল অ্যান্ড শো হায়ার টেন্ডেন্সি টু পারফোরেশন ইন ইউট্রো, and jejunal atresia are more often multiple and tend to dilate rather than to perforate.
যেটা সেটা হচ্ছে যে জেজুনাম জেজুনাল অ্যাট্রিশিয়া যেটা দেখা যায় সেটা হচ্ছে যে পারফোরেট টেন্ডেন্সিটা কম থাকে, বাট এটা যেটা হয় যে ওয়েট মানে বাচ্চার যে ওয়েটটা জেস্টেশনাল ওয়েটটা সেটা দেখা যায় যে সবসময় লোয়ার সাইডে থাকে, যে 5th পার্সেন্টাইলেও অনেক নিচের দিকে থাকে। তো এইটা হচ্ছে অ্যাট্রিশিয়ার ছবি, যেহেতু অ্যাট্রিশিয়াটা নর্মালি বাউল যেটা আমরা নর্মালি দেখা যায় যে আফটার 27 অথবা 25 উইকস আমাদের মোর প্রমিনেন্ট হয়। তো স্মল ইন্টেস্টাইনে অ্যাট্রিশিয়ার ক্ষেত্রে যে ছবিগুলা যে 28 উইকস আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিপল ডাইলেটেড লুপ, এবং এটা যে ডায়ামিটারটা নেওয়া হচ্ছে এটা দেখা যাচ্ছে ডায়ামিটারটা মোর দ্যান 7 মিলিমিটার। তো এখানে হচ্ছে যে যেহেতু মাল্টিপল সাইট কি ইনভলভ করেছে, তো এটা ধারণা করা যায় যে এটা হচ্ছে জেজুনাল অ্যাট্রিশিয়া এবং দেখা যাচ্ছে যে সিভিয়ারলি ডাইলেটেড। কিছু ইন্টেস্টাইনাল অ্যাট্রিশিয়ার ছবি, এবং এটার সাথে যেটা ডিডি চলে আসে সেটা হচ্ছে যে হার্শফাং ডিজিজ, ভলভুলাস এবং মিউকোনিয়াম আইলাস। এখন যে মিউকোনিয়াম যে আইলাস অথবা এটার সাথে যে ইন্টেস্টাইনাল যে অ্যাট্রিশিয়া, স্মল ইন্টেস্টাইনাল অ্যাট্রিশিয়া, সেটাকে আমরা কিভাবে এটা ডিফারেন্সিয়েট করব? যেহেতু মিউকোনিয়াম যেটা সেটা সবসময় ইকোজেনিক থাকে এবং দেখা যায় যে ইন্ট্রা অ্যাবডোমিনাল ক্যালসিফিকেশন হয় মিউকোনিয়ামের সাথে। তো যখন মিউকোনিয়াম আইলিয়াস হয় তো সেখানে আমাদের অনেক মাল্টিপল ইকোজেনিক এরিয়া থাকে, কিন্তু নর্মালি যখন ইন্টেস্টাইনাল অ্যাট্রিশিয়া হয় তখন সেটা যে ডাইলেটেড অ্যানিকুইক লুপ অফ বাউল থাকে। তো এটার মাধ্যমে যেটা সেটা হচ্ছে যে আমরা এই দুটাকে ডিফারেন্সিয়েট করতে পারি। এরপরে যেটা চলে আসে সেটা হচ্ছে যে মিউকোনিয়াম আইলিয়াস। মিউকোনিয়াম আইলিয়াসটা কি? যে মিউকোনিয়াম আইলিয়াসটা হয় যে এটা হচ্ছে যে একটা স্মল ইন্টেস্টাইনে একটা মেকানিক্যাল অবস্ট্রাকশন হয়। যে মিউকোনিয়ামটা যেটা সেটা হচ্ছে যে খুবই একটা থিক একটা বলে যেটা থিক একটা লেয়ার। তো মিউকোনিয়ামটা যেটা সেটা হচ্ছে কারণ এটাতে অনেক বেশি প্রোটিন কনটেন্ট থাকে। তো অনেক ধরনের আমাদের কিছু জেনেটিক ডিসঅর্ডার আছে যেমন সিস্টিক ফাইব্রোসিস। এখানে যেটা হয় যে বডির সব সিক্রেশন গুলা সেটা হচ্ছে যে ঠিক হয়ে অ্যাকুমুলেটেড হয়। তো যখন সিস্টিক ফাইব্রোসিসের মতো কোনো কন্ডিশন থাকে অথবা দেখা যায় যে অবস্ট্রাকশনের কারণে যে মিউকোনিয়ামটা একটা জায়গায় জমতে থাকে, তো জমার পর যেটা হয় যে একটা থিক একটা লেয়ার তৈরি করে। তো এই থিক লেয়ারটা যেটা তৈরি করার পর যে অবস্ট্রাকশনটা তৈরি করে এবং দেখা যায় যে কনসিকুয়েন্টলি অবস্ট্রাক্টেড মিউকোনিয়াম স্মল মিউকোনিয়ামটা পরে পারফোরেটেড হয়ে যায়। তো এবং সেটা দেখা যায় যে মিউকোনিয়াম পেরিটোনাইটিস ডেভেলপ করে। এই যে সিকোয়েন্সটা, টোটাল যে সিকোয়েন্সটা এটাকে বলা হয় যে মিউকোনিয়াম আইলিয়াস। তো এটাই বলা হয়েছে যে মিউকোনিয়াম আইলিয়াস ইজ ক্যারেক্টারাইজড বাই অ্যান আইলিয়াল মেকানিক্যাল অবস্ট্রাকশন কজড বাই inspissated meconium. The meconium is thicker than normal due to high protein content, the primary cause of which is cystic fibrosis associated with most cases of meconium ileus. This obstruction leads to relatively often to ileal perforation and consequently meconium peritonitis. অনেক সময় দেখা যায় যে মিউকোনিয়াস যে প্লাগটা যে মিউকোনিয়ামের যে প্লাগটা তৈরি হয় এটা অনেক সময় এত সিভিয়ার হয়ে যায় যে প্রথমে তো জমতেছে, জমার পরে অবস্ট্রাক্ট করতেছে, দেন পারফোরেটেড হচ্ছে এবং অনেক সময় দেখা যায় যে এই মিউকোনিয়াম প্লাগটা জমতে জমতে এত সিভিয়ার পর্যায়ে চলে যায় যে রেকটাম পর্যন্ত সেটা অবস্ট্রাকশন করে দেয়। তো এটা ডায়াগনোসিস যেটা হবে যে সেটা ডায়াগনোসিস যেটা হবে যে মাল্টিপল যে লুপ গুলা থাকবে, যেহেতু অবস্ট্রাকশনের জন্য লুপ গুলা অবশ্যই সোয়েলড হবে, কিন্তু যে সোয়েলিংটা হচ্ছে যে লুপগুলা যে ডাইলেটেশন হচ্ছে যেহেতু মিউকোনিয়াম ইকোজেনিক থাকে, তো দেখা যায় যে এই লুপগুলা হাইপার ইকুইক থাকবে, মানে ভিতরের যে কন্টেন্ট গুলো সেটা হচ্ছে হাইপার ইকুইক কন্টেন্ট দেখা যাবে এবং একই সাথে যে ওয়ালটা সেই ওয়ালটাও বাউলের হাইপার ইকুইক ওয়াল হবে। তো আল্ট্রাসাউন্ড যেটা সেটা হচ্ছে যে এটা আমরা দেখবো যে ডাইলেটেড লুপ অফ বাউল, যে অ্যাট্রিশিয়ার ক্ষেত্রে যে অ্যানিকুইক লুপ অফ ডাইলেটেড বাউল, আর মিউকোনিয়াম আইলিয়াস অথবা এটার ক্ষেত্রে যেটা দেখা যাবে যে সেটা হচ্ছে যে ইকোজেনিক ম্যাটার দিয়ে ভর্তি থাকবে এই ডাইলেটেড লুপ গুলা। এবং যেটা হবে যে এটা মাল্টিপল সাইটে হতে পারে এবং লেট ফিচারে এটা হচ্ছে মিউকোনিয়াম পারফোরেশনের কারণে মিউকোনিয়াম পেরিটোনাইটিস ডেভেলপ করবে। যখনই পারফোরেশন পাবে তখন আপনাদের মাথায় এটা রাখতে হবে যে এটা মেবি এটা জেজুনাল, কারণ জেজুনাল পারফোরেশনটা মোর কমন দেন আইলিয়াল পারফোরেশন। এখানে দেখাচ্ছে ছবিটা যে দেখেন ডাইলেটেড কিন্তু একই সাথে হচ্ছে এর ভিতরে অনেক ধরনের ইকোজেনিক কন্টেন্ট, কিন্তু এই ছবিটাতে আরো ভালোভাবে দেখা যাচ্ছে স্পষ্টভাবে যে ইকোজেনিক অনেক বেশি ইকোজেনিক লুপ।
বাউলের। তো এটা হচ্ছে যে মিউকোনিয়াম পেরিটোনাইটিস, মিউকোনিয়াম আইলিয়াস। তো এটার ডিডি যেটা চলে আসে সেটা হচ্ছে যে স্মল বাউল অ্যাট্রেসিয়ার সাথে, এবং যেটা আমি ডিফারেন্সিয়েটিং পয়েন্ট বললাম যে অ্যানিকুইক, আর এখানে যেটা সেটা হচ্ছে ইকোজেনিক। এই ছবিগুলোতে আরো ভালোভাবে বোঝা যাচ্ছে যে মিউকোনিয়ামের জন্য ইকোজেনিক লেয়ার, এখানে যে ছড়ানো ছিটানো ভাবে স্ক্যাটার্ড ইকোজেনিক এরিয়া বাউলে। তো মিউকোনিয়াম পেরিটোনাইটিস সার্জারির যেটা সেটার হচ্ছে কাদের কাদের করা যাবে, কাদের করা যাবে না সেটার একটা চার্ট। এবং তারপরে যেটা লাস্ট যে টপিকটা, যে আমাদের স্মল ইন্টেস্টাইন পুরোটা কভার করার পরে যেটা সেটা হচ্ছে যে অ্যানোরেক্টাল অ্যানোমেলিস, যে রেকটামে আমাদের কি কি হতে পারে। যে রেকটামে যেটা সেটা হচ্ছে যে এক্সটার্নালি হতে পারে, ইন্টারনালি হতে পারে। তো এক্সটার্নাল যেটা সেটার মধ্যে আমাদের চলে আসে যে পেরিন, যদি ডেভেলপমেন্টাল এন্ড ফিউশন অ্যাবনর্মালিটি থাকে যে এক্সটার্নাল পেরিনিয়াল লেয়ারে। তো পেরিনিয়াম কি সেটা আমরা জানি আগে থেকেই, যে পেরিনিয়াম যেটা সেটা হচ্ছে যে বাউন্ডারি ইন বিটুইন অ্যানাস এন্ড এক্সটার্নাল জেনিটেলিয়া। তো অ্যানাসের সাথে এক্সটার্নাল জেনিটেলিয়ার যদি ফিউশন অথবা ডেভেলপমেন্টাল অ্যানোমালি থাকে, তাহলে হচ্ছে যে অ্যাবনর্মালিটি গুলো হতে পারে সেটা, যেমন ইমপারফোরেটেড অ্যানাস উইথ অর উইদাউট ফিস্টুলা, যে অ্যানাসটা ইমপারফোরেটেড, সো দেখা যাচ্ছে যে এটা কি যে ডেভেলপমেন্টটা হয়নি, পারফোরেশনটা হয়নি। আর ইন্টারনাল যেটা সেটা হতে পারে যে ক্লোয়াকাল, যে আমাদের ডিসফাংশন গুলা, যে ক্লোয়াকাল ডিসফাংশনের জন্য যেমন হতে পারে যে রেনাল অ্যাট্রেসিয়া যদি থাকে, রেকটাল অ্যাট্রেসিয়া যদি থাকে, সেটা আমাদের হচ্ছে যে অ্যানোরেক্টাল অ্যানোমেলির মধ্যে পড়ে যায়। তো এটাই ছিল হচ্ছে যে আমাদের জিআই ট্র্যাক্ট যেটা সেটা পুরাটা। এবং এখানে কিছু অ্যানোরেক্টাল অ্যাট্রেসিয়ার কিছু ছবি, যে এখানে দেখতে পাচ্ছেন যে রেকটাল যে পাউচটা, যেহেতু এখানে অবস্ট্রাকশন আছে, এবং দেখা যাচ্ছে যে যে ব্লাডারের পিছে যে রেকটামটা, এবং যেহেতু অবস্ট্রাকশনের কারণে এটা দেখা যাচ্ছে যে সোয়েল করছে, অ্যাবনর্মালি সোয়েল হচ্ছে, এবং ভিতরে কন্টেন্ট গুলো হাইপারিকোয়িক কন্টেন্ট দেখা যাচ্ছে। অ্যানোরেক্টাল অ্যাট্রেসিয়া হচ্ছে নরমাল রেকটাল পাউচ, আর এটা যেটা সেটা হচ্ছে যে যেটা হাইপারিকোয়িক কন্টেন্ট, এবং যেটা ডাইলেটেশন হচ্ছে রেকটামটা। তো এটাই ছিল হচ্ছে যে আমাদের জিআইটির যেটা ট্র্যাক্ট যেটা বললাম। এটা ছাড়াও যেটা হয় যে আমাদের হেপাটোমেগালি থাকতে পারে, স্প্লেনোমেগালি থাকতে পারে। তো হেপাটোমেগালি যেটা সেটা অনেক ধরনের কজ থাকে, যে অনেক সময় সাইটোমেগালো ভাইরাস ইনফেকশন হয়, হেপাটোস্প্লেনোমেগালি ডেভেলপ করে, ডাউন সিনড্রোমে হতে পারে। এটা ছাড়াও যেটা সেটা হচ্ছে যে আমাদের কিছু বেনাইন এবং ম্যালিগন্যান্ট যে হেপাটিক টিউমার থাকে, যেমন হেমানজিওমা যেটা সেটা হচ্ছে যে একটা বেনাইন টিউমার, সেটা হতে পারে, হেপাটোব্লাস্টোমা হতে পারে। এটা ছাড়াও যেটা হয় যে কিছু আমাদের সিনড্রোমের সাথে যে হেপাটোস্প্লেনোমেগালি হয়, তার মধ্যে যেটা যে বেকুইথ ওয়াইডম্যান সিনড্রোম, যেটা হচ্ছে যে এই সিনড্রোমে যেটা হয় যে সব অর্গান গুলা সেটা বড় বড় হয়ে যায়। তো সেটার একটা কম্পোনেন্ট হেপাটোস্প্লেনোমেগালি। এবং যেটা যে আরেকটা যেটা নর্মালি বেকুইক সিনড্রোমটা যেটা সেটা হচ্ছে যে সেকেন্ড ট্রাইমেস্টারে হয়। আর থার্ড ট্রাইমেস্টারে যে আরেকটা হতে পারে যেটা স্প্লেনোমেগালিকে কোইনসাইড করে, সেটা হচ্ছে যে গচার এন্ড নিমান পিক সিনড্রোম, যেটা লেট থার্ড ট্রাইমেস্টারে হয়, মে লিড টু স্প্লেনোমেগালি। এখানে যেটা ছবিগুলো আমাদের যে স্প্লিন যেটা সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে এনলার্জ, এবং একই সাথে যে লিভারের লেফট লোব যেটা সেটা দেখতে পাচ্ছি যে এনলার্জ, এবং একই সাথে কিন্তু এটা অ্যাসাইটিস কে করেসপন্ড করছে, অ্যাসাইটিস এবং একটা এনলার্জ হেপাটিক লোব। এরপরে যেটা যে টপিকটা সেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট একটা, জিআইটির মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এটা একটা অ্যাবডোমিনাল ওয়ালের ডিফেক্ট। সেটা হচ্ছে যে স্কিন, যেটা হার্নিয়েশন অথবা যেটা বলে থাকেন, মানে কোন একটা, এটা হচ্ছে যে কোন একটা ফিউশন অথবা যে একটা অ্যাবনর্মালিটি থাকে ক্লোজার, অ্যাবডোমিনাল ওয়ালের ক্লোজারের অ্যাবনর্মালিটির জন্য হয়ে থাকে, সেটা হচ্ছে যে ওমফ্যালোসিস এবং গ্যাস্ট্রোকিয়াসিস। তো ওমফ্যালোসিস এবং গ্যাস্ট্রোকিয়াসিস যেটা সেটা হচ্ছে যে দুইটাই হবে ডিফেক্ট ইন দ্য ক্লোজার অফ দ্য অ্যাবডোমিনাল ওয়াল। তো এই দুটার যেটা পার্থক্য সেটা হচ্ছে যে ওমফ্যালোসিল যেটা সেটা হবে যে আম্লিকাস বরাবর, এবং ওমফ্যালোসিল যেটা সেটা হচ্ছে সবসময় একটা লেয়ার দিয়ে র্যাপড আপ থাকবে। যে হার্নিয়েটেড যে অর্গান গুলা দুটাই অ্যাবডোমিনাল ওয়ালের ডিফেক্টের জন্য হয়ে থাকে, ওমফ্যালোসিলও হয়ে থাকে, গ্যাস্ট্রোকিয়াসিসও হয়ে থাকে। কিন্তু ওমফ্যালোসিস যেটা সেটা হচ্ছে যে একটা ডাবল লেয়ার দিয়ে সেটা হচ্ছে র্যাপড আপ থাকে, আর গ্যাস্ট্রোকিয়াসিস যেটা সেটা হচ্ছে যে র্যাপড আপ থাকে না। এবং এটা ছাড়াও যে ডিফারেন্স গুলো আছে, যে গ্যাস্ট্রোকিয়াসিসের যেটা সেটা কর্ড ইনসারশন যেটা সেটা নর্মাল কর্ড ইনসারশন থাকে,
আর ওমফ্যালোসিলের যেটা সেটা হচ্ছে যেহেতু ওমফ্যালোসিলটা একদম মিডলাইন বরাবর হয় আম্বিকাস বরাবর, তো এই জন্য দেখা যায় যে যে কর্ড ইনসারশনটা যেটা সেটা হচ্ছে যে হার্নিয়েটেড কন্টেন্টের মধ্যে কর্ড ইনসারশনটা থাকে। আর যেহেতু গ্যাস্ট্রোকিয়াসিস সেটা হচ্ছে রাইট সাইড, লাইক আম্বিকাসের রাইট সাইডে হয়ে থাকে, তো এটার কারণে যেটা হয় যে নর্মাল কর্ড ইনসারশন পাই, কিন্তু দেখা যায় যে রাইটে আর একটা হার্নিয়েটেড কন্টেন্ট দেখা যায়। তো এটা এখানে বলা হয়েছে যে এবং ওমফ্যালো গ্যাস্ট্রোকিয়াসিস যেটা সেটা হচ্ছে মোস্টলি যে বাউল লুপটা হয়, বাউল লুপের হার্নিয়েশন হয়, কখনো কখনো ইন্ট্রা অ্যাবডোমিনাল কন্টেন্ট গুলো চলে আসে লিভার, কিন্তু ওমফ্যালোসিলে যেটা সেটা হচ্ছে যে মোস্টলি হেপাটিক লোব যেটা এইটা কন্টেন্ট করে। তো এবং এটা ওমফ্যালোসিল যেটা সেটা বলা হয়েছে যে ওমফ্যালোসিল ইজ এ ডিফেক্ট ইন দ্য ক্লোজার অফ দ্য অ্যাবডোমিনাল ওয়াল দ্যাট অলসো ইনভলভ দ্য কর্ড ইনসারশন। The herniated organ are wrapped in a two-layer sac, peritoneum এবং amnion. এবং ডায়াগনোসিস যেটা সেটা হচ্ছে যে রাউন্ড সলিড একটা মাস ডিফর্ম দ্য anterior abdominal wall may contain the right hepatic lobe along with small bowel loop. The cord insertion is on the mass. তার মানে হচ্ছে যে একদম আমলিকাস বরাবর একটা হার্নিয়েটেড মানে একটা হার্নিয়েটেড স্ট্রাকচার থাকবে যেখানে কর্ড ইনসারশনটা হবে, এবং এটা যেটা সেটা হচ্ছে টু লেয়ার অফ দ্য মানে এটা একটা কাভারিং থাকবে, যেটা একটা সুন্দর একটা লেয়ারের মধ্যে জিনিসটা আটকায় থাকবে। আর যেটা গ্যাস্ট্রোকিয়াসিস যেটা আমি আপনাকে ওমফ্যালোসিল আমি কিছু ছবি আগে দেখাই ফেলি, যে এখানে যে ঠিক মিডলাইন বরাবর আমরা দেখতে পাচ্ছি যে একটা স্যাক লাইক স্ট্রাকচার বের হয়ে আসছে, এবং এটা কি লিভারকে কন্টেন করছে এই ছবিটাকে। এখানেও তাই, যে ঠিক মিডলাইন বরাবর, এবং যেটা যে আফটার মানে সার্জারির পরেও দেখা যাচ্ছে যে এখানে ঠিক মিডলাইন বরাবর একটা এরকম স্ট্যাক লাইক স্ট্রাকচার বের হয়ে আসছে, এবং এটা কিন্তু একটা কাভারিং এর মধ্যে, একটা পেরিটোনিয়াল কাভারিং এর মধ্যে। এখানে যে আরো কিছু ছবি, এখানে যে কর্ডটা যেটা কর্ড ইনসারশনটা সেটা দেখা যাচ্ছে যে হার্নিয়েটেড কন্টেন্টের মধ্যে হচ্ছে এখানে, এবং এটাকে লিভারকে কন্টেন্ট করছে। এবং একই সাথে আমি যদি গ্যাস্ট্রোকিয়াসিসটা দেখাই, তো গ্যাস্ট্রোকিয়াসিস যেটা সেটা হচ্ছে যে গ্যাস্ট্রোকিয়াসিস ইজ ক্যারেক্টারাইজড বাই প্যারা আমলিকাল ডিফেক্ট অফ দ্য অ্যাবডোমিনাল ওয়াল through which bowel loops herniated to float freely in the amniotic fluid. তো এটা হচ্ছে প্যারা আমলিকাল হয়, ওমফ্যালোসিলটা আমলিকাসে হয়, মানে মিড লাইনে হয়, আর গ্যাস্ট্রোকিয়াসিস যেটা সেটা হচ্ছে মিড লাইনের রাইটে হয়। এবং যেটা গ্যাস্ট্রোকিয়াসিসে কর্ড ইনসারশনটা নরমাল থাকে, ওমফ্যালোসিলে যেটা সেটা হচ্ছে যে অ্যাবনর্মাল থাকে, হার্নিয়েটেড ম্যাসের মধ্যে থাকে। ওমফ্যালোসিলে যেটা সেটা হচ্ছে লেয়ারিং থাকে, গ্যাস্ট্রোকিয়াসিসে লেয়ারিং থাকে না। এবং গ্যাস্ট্রোকিয়াসিস যেটা মোস্টলি সেটা কন্টেন্ট করে হচ্ছে ফ্রি লুপ অফ বাউল, মাঝে মাঝে যদিও ইন্ট্রা অ্যাবডোমিনাল কন্টেন্ট গুলাকে কন্টেন্ট করে, কিন্তু ওমফ্যালোসিলে যেটা ম্যাক্সিমাম হয় যে লিভার স্মল বাউল, মানে মোস্টলি যেটা লিভারটাকে কন্টেন্ট করে। তো এই দুটার মাধ্যমে এগুলো হচ্ছে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, এবং এই ডিফারেন্সিয়েটিং পয়েন্ট গুলা দিয়ে আপনি কোনটা গ্যাস্ট্রোকিয়াসিস এবং কোনটা এমফ্যালোসিল সেটাকে কিন্তু আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন। যে এটা হচ্ছে গ্যাস্ট্রোকিয়াসিস, যে আমলিকাল কর্ড ইনসারশন যেটা কর্ড ইনসারশনটা নরমাল, এবং এটার রাইটে যেটা সেটা হচ্ছে হার্নিয়েটেড যে কন্টেন্টটা বাউল, নরমাল কর্ড ইনসারশন এবং হার্নিয়েটেড কন্টেন্টটা। আর একটু যদি পিছনের দিকে যায় তাহলে হচ্ছে ওমফ্যালোসিলে যেটা সেটা কিন্তু কর্ড ইনসারশন যেটা সেটা কিন্তু আমার হার্নিয়েটেড কন্টেন্ট বরাবর। তো যেটা যে ওমফ্যালোসিল যেটা সেটা হচ্ছে যে একটা কমপ্লেক্স একটা সিনড্রোমের সাথে খুবই অ্যাসোসিয়েটেড, সেটা হচ্ছে ওইআইএস কমপ্লেক্স, এবং এটার যে কম্পোনেন্ট গুলা সেটা আপনাদের জানতে হবে, যে ওমফ্যালোসিল, ব্লাডার এক্সোস্ট্রফি, ইমপারফোরেটেড অ্যানাস এবং স্পাইনাল অ্যানোমালি, যার মধ্যে থাকবে কাইফোস্কোলিওসিস এবং হেমিওপার্টিপি। তো এটাই ছিল হচ্ছে আমাদের টোটাল জিআই ট্র্যাক্ট। সিকোয়েন্সলি মনে রাখলে খুবই ইজি, যে ইসোফেগাস থেকে আমাদের রেকটাম পর্যন্ত কি কি হলো, এবং তারপরে যেটা যে আমার কোনটা কোনটা স্কিনের অ্যাবডোমিনাল ওয়ালের ডিফেক্টের জন্য কি কি হলো, কোনটা নর্মাল কোনটা অ্যাবনর্মাল, জাস্ট একটু সিকোয়েন্সলি মনে থাকলে, এবং কোনটা কোন সিনড্রোমকে অ্যাসোসিয়েট করে সেটা জাস্ট মনে রাখলে আমাদের এটা অ্যাবডোমিনটা আমি বলবো যে এটা কম্পারেটিভলি ইজি। তো এরপরে যেটা চলে আসবে সেটা হচ্ছে যে ইউরিনারি ট্র্যাক্ট অ্যানোমেলিস। খুব বেশি কিছু নাই এখানে, সেটা হচ্ছে যে আমাদের নর্মাল যে ফিটাল কিডনি যেটা সেটা হচ্ছে যে যখন 13 উইকস অফ জেস্টেশন আমরা দেখি তখন খুব এটা হাইপার ইকুইক দেখা যায় কম্পারেটিভলি,
এবং যখন 18 সপ্তাহে মানে যখন অ্যানাটমি অথবা রুটিন অ্যানাটমি স্ক্রিনিং এর জন্য আসে, তখন দেখা যায় যে এটা হাইপোইকুইক একটা এরিয়া, মানে এটার যে কর্টেক্সটা সেটা হচ্ছে যে হাইপোইকুইক হয়ে যায়। তো কিডনি যেটা সেটা হচ্ছে যে আমরা এটা স্যাজ ভিউ দেখতে পারি, ট্রান্স ভিউ দেখতে পারি। ট্রান্স ভিউ নরমালি আমরা দেখি যে করোনাল ভিউটা যেটা সেটা যে স্পাইনের ২ সাইডে ২ টা কিডনি আমরা দেখতে পাই। এবং যদি কখনো কনফিউশন থাকে সেটা নিয়ে, তাহলে আপনি যদি কালার ওপেন করেন তাহলে দেখা যাবে যে অ্যাওর্টা থেকে ২ টা যে রাইট এবং লেফট রেনাল আর্টারি সেটা কিডনি বরাবর ঢুকে যাচ্ছে। তো অনেক সময় যে আমাদের যদি কনফিউশন থাকে এবং দেখা যায় যে অনেক সময় সাবঅপটিমাল ইমেজ থাকে, সেক্ষেত্রে যদি আপনি কালারটা ওপেন করেন তাহলে আপনি সুন্দর মতো অ্যাওর্টা থেকে যে রেনাল আর্টারি যেটা সেটা আপনি দেখতে পাবেন, এবং এটা মোর কনফার্মেটরি। তো এখানে কিছু কিডনি দেখা যাচ্ছে যে ২৮ সপ্তাহে যে কিডনিটা যেটা স্যাজ ভিউ, যে পেলভিস এবং কর্টেক্স, হাইপোথিক কর্টেক্স। এবং সাথে ব্লাডারটাও আমরা দেখছি যে, এবং ব্লাডার যেটা যে ব্লাডারের সবসময় 3 ভেসেল কর্ডটা যেটা সেটা দেখে থাকি, যে কালার ওপেন করি, কালার ওপেন করার পর দেখা যায় যে পেরিভেসিক্যাল আর্টারিটা ব্লাডারের ২ সাইড দিয়ে সেটা দেখা যায়। এবং এটা দিয়ে আমরা হচ্ছে যে 3 ভেসেল কর্ড যেটা সেটা অনেক সময় যে সিঙ্গেল ভেসেল কর্ড, সরি 3 ভেসেল, হ্যাঁ 3 ভেসেল কর্ড যেটা সেটা যে আম্বিকাল আর্টারি এবং ভেইন যেটা সেটার যে ভাগটা সেটা আমরা দেখে থাকি। এখন যেটা সেটা হচ্ছে যে কিডনিতে আমাদের কি ধরনের abnormality হতে পারে। তো ১ম এই যেটা সেটা চিন্তা করি যে কিডনি যদি ফর্মই না হয়, কিডনির যদি টোটাল অ্যাজেনেসিস থাকে, বায়োলেটারাল যদি অ্যাজেনেসিস থাকে তাহলে কি হবে? তো বায়োলেটারাল অ্যাজেনেসিস যেটা হবে যে যদি কিডনিই না থাকে তাহলে কিন্তু কিডনির ফাংশন গুলো আমাদের সেক্ষেত্রে থাকবে না। তো কিডনি যেহেতু আমাদের অ্যামনিওটিক ফ্লুইড প্রোডাকশন করে, তো দেখা যায় যে যদি বায়োলেটারাল রেনাল অ্যাজেনেসিস থাকে সেক্ষেত্রে এটা সবসময় অ্যাসোসিয়েটেড হবে হচ্ছে যে অলিগোহাইড্রোনিয়া অথবা অ্যানহাইড্রোনিয়াকে দিয়ে। এবং যদি আমাদের কিডনি আমরা কনফার্ম না করতে পারি, কিন্তু আমরা মেজার করে দেখি যে আমাদের অ্যামনিওটিক ফ্লুইড লেভেলটা ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অন্তত আমাদের এটা মনে রাখতে হবে যে এটলিস্ট যেকোনো একটা কিডনি অবশ্যই ওয়েল ফাংশনিং, এবং ওয়েল ফাংশনিং হওয়ার কারণে কিন্তু আমাদের অ্যামনিওটিক ফ্লুইডের প্রোডাকশনটা নরমাল আছে। তো যদি আমাদের অ্যাবসেন্স অফ কিডনি থাকে তাহলে সেটা হচ্ছে যে ১ম যেটা আমরা পাবো যে সিভিয়ার অলিগোহাইড্রোনিয়ান পাবো, এবং এটা একটা সিনড্রোমের সাথে, এটা ফ্যাটাল একটা সিনড্রোমের সাথে অ্যাসোসিয়েট করে যেটাকে আমরা বলি যে পটার সিনড্রোম, এবং পটার সিনড্রোমে দেখা যায় যে বায়োলেটারাল রেনাল অ্যাজেনেসিস হয়ে থাকে। তো এখানে এটাই বলেছে যে রেনাল অ্যাজেনেসিস ইজ ডিফাইন্ড অ্যাজ কমপ্লিট অ্যাবসেন্স অফ ওয়ান অর বোথ কিডনি, ইউনিল্যাটারাল অর বায়োল্যাটারাল। ডায়াগনোসিস যেটা বায়োল্যাটারাল, যেটা পোর্টার সিনড্রোম, lack of visualization of the kidney and bladder associated with severe oligohydramnion। যেহেতু কিডনির ল্যাক মানে কিডনির অ্যাজেনেসিস থাকে, কিডনি নাই, তো কিডনি না হওয়ার জন্য যেটা হয় যে ফ্লুইড প্রোডাকশন হচ্ছে না, অলিগোহাইড্রোনিয়ান হচ্ছে, এবং যেহেতু ফ্লুইড প্রোডাকশন হচ্ছে না সেহেতু ব্লাডারে তো আমার ইনটেকও যাচ্ছে না, ব্লাডারে তো ফ্লুইড যাচ্ছে না। তো এটার জন্য যেটা হয় যে ব্লাডারটা কিন্তু অ্যাবসেন্স অফ ব্লাডার, মানে দেখা যায় যে ব্লাডারটা যেটা সেটা হচ্ছে ছোট থাকে অথবা ভিজুয়ালাইজেশন হয় না। তো এটা ছাড়া যে ক্রোমোজোমাল অ্যাবনরমালিটির সাথে অ্যাসোসিয়েশন থাকে, এটা ইউনিফর্মলি ফ্যাটাল, যদি কিডনি না থাকে তাহলে আসলে এটা একটা ফ্যাটাল অ্যানোমেলি। তো যেটা যে সোনোগ্রাফিক অ্যাপিয়ারেন্স এ কি দেখবো? দেখা যায় যে কিডনি যদি না থাকে তাহলে হচ্ছে ১ম যেটা যে আমি কিডনি খুঁজে পাচ্ছি না। কিডনি যে খুঁজে পাচ্ছি না, কিডনির কি অ্যাজেনেসিস নাকি এটা দেখার জন্য যেটা ১ম করতে হবে যে সেটা হচ্ছে আমি কালার ওপেন করব। কালার ওপেন করার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে কোনো রেনাল আর্টারি নাই। তো তখন আমার এই মানে যে আমার ডাউটটা সেটাকে এটা আরো স্ট্রং করলো। এটার পরে যেটা যে কিডনিটা কি অ্যাবনরমাল পজিশনে আছে নাকি সেটা দেখার জন্য, যে পেলভিক কিডনি নাকি সেটা দেখার জন্য আমি পেলভিক মানে ব্লাডারের পাশেও আমাকে রুল আউট করতে হবে। সেটাও নাই। তো তখন যেটা করবে সেটা হচ্ছে যে আমি যদি অ্যাড্রেনাল গ্ল্যান্ডটাকে চেক করি তখন দেখা যাবে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা যেটা সেটা হচ্ছে ফ্ল্যাট হবে। ফ্ল্যাটেনিং অফ দ্য অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকবে। তো এইভাবে আমরা কিডনির যে অ্যাজেনেসিসটা সেটা হচ্ছে ডায়াগনোসিস করতে পারি। যে এখানে দেখা গেছে যে বায়োল্যাটারাল কিডনির অ্যাজেনেসিস, তো এখানে অ্যাড্রেনাল গ্ল্যান্ডটাকে আমরা ফোকাস করেছি, এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা দেখা যায় যে একটা ফ্ল্যাট একটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এবং দেখা যাচ্ছে যে নরমাল কিডনিতে এটা অ্যাওর্টা, এবং অ্যাওর্টার সাইডে যেটা সেটা হচ্ছে রেনাল আর্টারি। কিন্তু যেহেতু কিডনির অ্যাজেনেসিস এর কারণে যেটা যে আমার রেনাল আর্টারিও কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এরপরে যেটা সেটা হচ্ছে যে রেনাল একটোপিয়া, যে কিডনি খুঁজে পাচ্ছি না নরমাল পজিশনে, তখন আমি পেলভিসের দিকে গেলাম ব্লাডারের পাশে, এবং ব্লাডারের পাশে কিডনিটা আছে। নরমালি কিডনি কিন্তু যে যখন এমব্রায়োজেনেসিস হয়, যখন ফর্মেশন হয়,
তখন কিডনি পেলভিসে মানে পেলভিসে থাকে এবং ধীরে ধীরে সেটা অ্যাসেন্ড করে সেটা হচ্ছে অ্যাবডোমিনে চলে আসে। তো অনেক সময় কিডনির একটোপিয়া হয় এবং দেখা যায় যে সেই একটোপিক পজিশনেই কিডনিটা আছে এবং এটাকে আমরা বলি পেলভিক কিডনি। তো এখানে যেমন যে ব্লাডার এবং ব্লাডারের পাশেই যেটা কিডনি সেটা আমরা দেখতে পাচ্ছি এবং আ দেখা যাচ্ছে যে এখানে যেটা যে মানে রাইট রেনাল আর্টারি যেটা সেটা আছে। কারণ রাইট কিডনিটা দেখতে পাচ্ছি। কিন্তু একই সাথে কিন্তু লেফট রেনাল আর্টারি যেটা সেটা হচ্ছে অ্যাবনরমাল লোকেশন মানে অনেক নিচের দিকে পেলভিক এরিয়াতে আমরা লেফট রেনাল আর্টারিটা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে যে কিডনির যেটা সেটা অ্যাবনরমাল পজিশন এর জন্য যেটা সেটা। তারপরে যেটা কন্ডিশন চলে আসে যে হর্সশু কিডনি যেটা সেটা হচ্ছে যে আ হর্সশু কিডনি যেটা যে কিডনির যে লোয়ার মানে এটা একটা ফিউশন অ্যানোমালি যে দেখা যায় যে কিডনির লোয়ার পোলটা একটা আরেকটার সাথে সেটা হচ্ছে যে ফিউজড হয়ে থাকে। The kidney are fused with an equal amount of renal tissue on each side of the midline. The inferior pole of the kidney are linked by an isthmus or fibrous tissue and parenchyma. The ureter do not cross the midline before the entering into the renal sinus. তার মানে হর্সশুট যেটা সেটা হচ্ছে যে কিডনির আপার পোলটা যেটা সেটা সেপারেট থাকে কিন্তু যে লোয়ার পোল যে কিডনিটার সেটা হচ্ছে একটা আরেকটার সাথে ফিউজ থাকে। Horseshoe kidneys usually positioned lower than the normal because its ascent is normal position is impeded by emergence of inferior mesenteric artery. আউটকাম যেটা সেটা হচ্ছে নরমালি অ্যাসিম্পটোমেটিক থাকে। কখনো, কখনো এখানে ভেসিকো ইরেটর রিফ্লেক্সটা দেখা যায়। তো এখানে যেটা সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে একটা হর্সশু কিডনি এটা হচ্ছে ফিউশনটা দেখা যাচ্ছে। এই ছবিটাতে আরো সুন্দর মতো দেখা যাচ্ছে যে ২ টারই যেটা লোয়ার পোল যেটা সেটার একটা কমপ্লিট ফিউশন। এরপরে যেটা সেটা হচ্ছে যে অটোজোমাল রিসেসিভ পলিসিস্টিক কিডনি ডিজিজ নাম শুনে বোঝা যাচ্ছে যে পলিসিস্টিক এবং এটা অটোজোমাল রিসেসিভ। এটাতে যেটা হবে যে মাল্টিপল সিস্ট হওয়ার কারণে কিডনিটা অনেক বড় হয়ে যাবে এবং যেহেতু অনেকগুলা সিস্ট থাকবে এটার জন্য কিডনিটা হবে যে খুব হাইপার ইকোজেনিক হবে। The bladder cannot be visualized and severe oligohydramnion is present. যেহেতু এটা একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার একই সাথে কিডনিতে মাল্টিপল সিস্ট থাকবে কিডনিটার নরমাল স্ট্রাকচার যেটা সেটা যে অল্টার্ড হয়ে যাবে বড় হয়ে যাবে ইকোজেনিক হয়ে যাবে এবং কিডনির নরমাল ফাংশনটা ইন্টারাপ্টেড হওয়ার কারণে যেটা হবে যে ব্লাডারটা যেটা সেটা ভিজুয়ালাইজড হবে না। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় দুটো কিডনি এবং কিডনিটা কিন্তু অনেক ইকোজেনিক। আরেকটা যেটা সেটা হচ্ছে যে এই দুটো ডিফারেন্সটা মাঝে, মাঝে আসে যে একটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ পলিসিস্টিক কিডনি আরেকটা হচ্ছে মাল্টিসিস্টিক ডিসপ্লাস্টিক কিডনি। আ অটোজোমাল রিসেসিভ যেটা সেটাকে আমরা বলে থাকি পটার টাইপ 1 এবং মাল্টিসিস্টিক যেটা সেটা হচ্ছে পটার টাইপ 2। অটোজোমাল রিসেসিভ এ যেটা হবে যে অনেক ছোট, ছোট সিস্ট এসে কিডনিটাকে বড় এবং ইকোজেনিক করে দিবে। আর মাল্টিসিস্টিক যেটা সেটা হবে যে কিডনির ভলিউমটা বেড়ে যাবে। অনেকগুলো নন কমিউনিকেটিং সিস্ট থাকবে। কিন্তু সিস্ট গুলা হচ্ছে যে একেকটা একেক সাইজের হবে। আ প্যারেনকাইমাটা অবশ্যই হাইপার ইকোইক হবে এবং আরো যেটা থাকবে সেটা হচ্ছে যে ফ্লুইড যেটা অ্যামনিওটিক ফ্লুইড লেভেল যেটা সেটা হচ্ছে নরমাল থাকবে এবং একই সাথে ব্লাডারটা দেখা যাবে। তো যেটা হচ্ছে যে আ যেটা পটার 2 যেটা, সেটার যেটা যে সিস্ট গুলা ১ম হচ্ছে সিস্টিক এরিয়া থাকবে এবং সিস্ট গুলা হচ্ছে ভ্যারিং মানে একেকটা একেক ধরনের সাইজ এবং শেপ থাকবে। খুব ভ্যারাইটি থাকবে সাইজ এবং শেপে। এবং ব্লাডারটা দেখা যাবে, ভিজুয়ালাইজড হবে। এবং তার চেয়েও বড় কথা যেটা সেটা হচ্ছে যে অ্যামনিওটিক ফ্লুইড লেভেল যেটা সেটা নরমাল থাকবে। আর যেটা রিসেসিভ যেটা পটার টাইপ 1 সেটা হচ্ছে যে ১ম যেটা সেটা হচ্ছে ব্লাডার দেখা যাবে না। আ সেটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড লেভেলটা অলিগোহাইড্রোনিয়াম থাকবে এবং একই সাথে যেটা হবে যে মানে কিডনিটা অনেক ইকোজেনিক হয়ে যাবে। কিন্তু যে সিস্টিক যে এরিয়াটা ইন্ডিভিজুয়ালি সেটা আমরা দেখতে পাবো না। আরেকটা যেটা সেটা হচ্ছে অটোসোমাল ডমিন্যান্ট পলিসিস্টিক কিডনি যেটা পটার টাইপ 3 সেটা হচ্ছে যে এখানেও যে কিডনির ভলিউমটা বাড়বে, আ হাইপার ইকোইক হবে অবশ্যই এবং the bladder can be visualized as normal or slightly reduced amniotic fluid. তো এটা হচ্ছে ৩ টার মধ্যে ডিফারেন্স। যে একটাতে হচ্ছে যে ব্লাডার দেখা যাবে না, আরেকটাতে ব্লাডার দেখা যাবে, আরেকটাতে হচ্ছে যে ফ্লুইডের যদি অ্যামনিওটিক ফ্লুইডের কথা চিন্তা করি, যেটা হচ্ছে রিসেসিভ সেখানে ফ্লুইডটা কমে যাবে। যেটা মাল্টিসিস্টিক ডিসপ্লাস্টিক সেটাতে হচ্ছে যে ফ্লুইড লেভেলটা নরমাল থাকবে।
আর ডমিনেন্ট যেটা সেটা হচ্ছে যে স্লাইটলি যেটা সেটা ফ্লুইড লেভেলটা স্লাইটলি কমবে, বাট এত বেশি রিডিউসড হবে না। পটার টাইপ 4 যেটা সেটা হচ্ছে যে অবস্ট্রাকটিভ সিস্টিক ডিসপ্লাসিয়া, কিডনি normal or reduced dimension with increased echogenicity of the parenchyma and presence of cyst in variable position. If bilateral oligohydramnion and dilated bladder with thick wall present. তো এটা হচ্ছে যে আমাদের যেটা জানতে হবে যে পটার 1 এটা হচ্ছে পরীক্ষার জন্য লাগবে যে পটার 1 এ কি হয়, পটার 2 হয়, পটার 3 তে, পটার 4 এ যে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট গুলো যে ফ্লুইডের কোনটায় ফ্লুইড বাড়বে, কোনটায় ফ্লুইডটা একদমই কমে যাবে, কোনটায় ফ্লুইডটা নরমাল থাকবে। কিন্তু নরমালি যখন আমরা কিডনি মানে স্ক্যানিং এর জন্য দেখব তখন শুধুমাত্র আমরা দেখব যে কিডনির সাইজটা ঠিক আছে নাকি, কিডনির কোনো ডাইলাটেশন আছে নাকি প্যারেনকাইমার, পেলভিসের, এবং যেটা যে ইকোজেনিসিটি লেভেলটা যেটা সেটা কেমন। তো এখানে যেটা সেটা হচ্ছে যে মাল্টিসিস্টিক ডিসপ্লাস্টিক কিডনির সাথে যে অবস্ট্রাকটিভ কিডনি যেটা অবস্ট্রাকটিভ সিস্টিক ডিসপ্লাসিয়া, এটার ডিফারেন্সিয়েটিং পয়েন্টটা কি, সেটা হচ্ছে যে প্যারেনকাইমাল রিংটা বায়োল্যাটারালি এবং ইউরেথ্রাল ইনভলভমেন্ট। যখন আমরা কিডনির কোনো সমস্যাটা দেখব তখন সেটাকে আমরা কিভাবে রুল আউট করব। সেটা হচ্ছে যে কিডনিটা প্রথমে যদি আমি দেখি যে কিডনির ইকোজেনিসিটি লেভেলটা আ বেশি, হাইপার ইকোজেনিক। তখন সেক্ষেত্রে যেটা দেখতে হবে যে আমার কিডনির প্রথমে সাইজটা দেখতে হবে যে কিডনি কি নরমাল সাইজ, ছোট সাইজ নাকি বড় হয়ে গেছে। অথবা কিডনিটা যে আছে সেটার কি অ্যাসোসিয়েটেড অ্যানোমালি আছে নাকি। তো যদি দেখি যে কিডনি ইকোজেনিক কিন্তু কিডনির সাইজটা হচ্ছে স্মল, তাহলে আমাদের চিন্তা করতে হবে যে এটা হচ্ছে অবস্ট্রাকটিভ ডিসপ্লাসিয়া। যদি নরমাল সাইজ থাকে কিন্তু ইকোজেনিক কিডনি থাকে তাহলে যেটা নরমাল ভ্যারিয়েন্ট অফ অবস্ট্রাকটিভ ডিসপ্লাসিয়া। যদি এনলার্জ থাকে তাহলে হচ্ছে যে যেকোনো অটোজোমাল ডমিনেন্ট এবং রিসেসিভ পলিসিস্টিক কিডনি ডিজিজে যেহেতু অনেক সিস্ট থাকে এটা বড় হয়ে যাবে, একই সাথে ইকোজেনিসিটি বেশি থাকবে। এবং যদি কিডনি যদি মানে এনলার্জ করে এবং সাথে যে যদি অ্যাসোসিয়েটেড আদার্স যদি অ্যানোমালি থাকে তখন আমাদের চিন্তা করতে হবে যে এটা ট্রাইজোমি 13 অথবা মিকেল গ্রুবার সিনড্রোম, বেকউইথ ওয়াইডম্যান সিনড্রোম এবং পার্লম্যান সিনড্রোম। এটার পরে যেটা চলে আসে যে হাইড্রোনেফ্রোসিস, হাইড্রোইউরেটার এন্ড ব্লাডার ডাইলেটেশন। সেটা হচ্ছে যে হাইড্রোনেফ্রোসিস যেটা সেটা হচ্ছে যে পেলভিক যে ডাইলেটেশনটা, কিডনির পেলভিক ডাইলেটেশনটা যদি ডাইলেটেড থাকে, যে সেকেন্ড ট্রাইমেস্টার যে 32 উইকস এর আগে পর্যন্ত যদি 5 মিলিমিটারের বেশি থাকে এবং 33 উইকস এর থেকে অনওয়ার্ড যদি 7 মিলিমিটারের চেয়ে বেশি থাকে তাহলে সেটাকে আমরা বলে থাকি যে হাইড্রোনেফ্রোসিস। তো হাইড্রোনেফ্রোসিসের অনেকগুলো কজ আছে, যে পেলভিক ইউরেটারিক জাংশন ডিস্ট্রাকশন হতে পারে, মেগা ইউরেটার, ক্লোয়াকাল ডিসজেনেসিস, বেসিক ইউরেথ্রাল রিফ্লেক্স। এই কজগুলো আপনারা যারা পরীক্ষা দিবেন তারা একটু একটু জাস্ট একবার পড়ে রাখবেন। এবং এটা ছাড়াও যেটা যে দেখাচ্ছে যে এখানে যে হাইড্রোনেফ্রোসিস, যে এখানে আমার স্পাইনের দুই দিকে কিডনি এবং কিডনির যেটা যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা যেটা সেটা যদি আমি নেই এবং সেটা যদি 32 সপ্তাহের আগে 5 মিলিমিটারের চেয়ে বড় হয় এবং যদি 33 উইকস এর পরে আপ টু ডেলিভারি যদি মোর দ্যান 7 মিলিমিটার হয় তাহলে সেটা হচ্ছে আমার হাইড্রোনেফ্রোসিস। এখানে যেটা সেটা হচ্ছে যে একটা মাইল্ড হাইড্রোনেফ্রোসিস, এটা মডারেট এন্ড সিভিয়ার হাইড্রোনেফ্রোসিস। এখানে যে কজ গুলা যে বেসিক ইউরেথ্রাল জাংশন অবস্ট্রাকশনের কারণে যে ব্লাডার এবং যে কিডনির যে পেলভিক, এখানে দেখা যাচ্ছে ইউরেটেরোসিল ফর্ম করেছে, ইউরেটেরোসিল ফর্ম করার কারণে যে হাইড্রোনেফ্রোসিস ডেভেলপ করেছে। ডুপ্লেক্স সিস্টেম, ডুপ্লিকেটিং সিস্টেম, ইউরেটেরোসিল। তো যেটা সেটা হচ্ছে যে এখানে একটা ছক আমি দিয়ে দিয়েছি যে যখন দেখবেন যে হাইড্রোনেফ্রোসিস আছে তখন আমি কিভাবে এটা একটা ডিসিশনে পৌঁছাবো, যে হাইড্রোনেফ্রোসিস আছে যে মাইল্ড, মডারেট, সিভিয়ার। তো এটা যখন হাইড্রোনেফ্রোসিস দেখবো সেকেন্ড তারপর আমি যেটা কাজ করব সেটা হচ্ছে আমি ব্লাডারটা চেক করব। ব্লাডারে যদি ডাইলেটেশন থাকে তখন আমার দেখতে হবে যে ব্লাডারের ডাইলেটেশন প্লাস হাইড্রোনেফ্রোসিস। তাহলে এটা হতে পারে যে যদি মডারেট হয় তাহলে সেটাকে ভেসিকো ইউরেটেরাল রিফ্লেক্স, যদি সিভিয়ার হয় পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ যেটা সেটা ডিসফাংশনের জন্য হতে পারে। আর যদি ব্লাডার ডাইলেটেশন না হয় শুধুমাত্র হাইড্রোনেফ্রোসিস হয় তখন যেটা সেটা হচ্ছে ইউনিল্যাটারাল ভেসিকো ইউরেটেরাল রিফ্লেক্স এবং যেটা হচ্ছে ভেসিকো ইউরেটেরাল জাংশন অবস্ট্রাকশনের জন্য হতে পারে। এটার এরপরে যেটা সেটা হচ্ছে যে ব্লাডার এক্সোস্ট্রফি। ব্লাডার এক্সোস্ট্রফি যেটা সেটা হচ্ছে একটা কনজেনিটাল ম্যালফরমেশন হয় যেখানে যে ব্লাডার যে অ্যান্টেরিয়র ওয়ালটা সেটা হচ্ছে অ্যাবসেন্ট থাকে
এবং অ্যান্টেরিয়র ওয়ালটা অ্যাবসেন্ট থাকে এবং পোস্টেরিয়র যে ওয়ালটা সেটা হচ্ছে যে অ্যামনিওটিক ফ্লুইড লেভেলের সাথে আ মানে দেখা যায় যে মানে এক্সপোজ হয়ে থাকে। নরমালি এক্সট্রপি মনে হচ্ছে যে এক্সপোজ হয়ে থাকে ব্লাডারের ওয়ালটা। তো এটা যেটা যে ব্লাডারটা আ যে নরমালি পেলভিক এ যেটা সেখানে আমরা নরমালি ব্লাডারটা দেখে থাকি। আ কিন্তু দেখা যায় যে ব্লাডার এক্সোস্ট্রপি যখন হয় যেহেতু anterior ওয়ালটা ফর্ম হয় না, posterior ওয়ালটা ফ্লুইড এর মধ্যে ভাসতে থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে ব্লাডারটা পেলভিক এ না দেখতে পাই না এবং একই সাথে দেখা যায় যে একটা স্মল যে একটা মাস সেটা হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল ওয়ালে যেটা সেটা হচ্ছে ভাসতে থাকে। এবং এটার সাথে মেক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আদার যে হার্নিয়েটেড যে অ্যানোমেলি গুলা যে ওমফেলোসিল অথবা আদার যে সিস্টিক অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল স্ট্রাকচার যেটা সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন থাকে। এখানে যে ব্লাডার এক্সোস্ট্রপির ছবি যে ব্লাডার ভিজুয়ালাইজেশন নাই এবং মনে হচ্ছে যে একটা মাস পেলভিক একটা মাস যেটা সেটা একটা সলিড মাসের মতো সেটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড এর মধ্যে ভাসতে থাকে। এখানে হচ্ছে যে একটা অ্যালগরিদম যে নন ভিজুয়ালাইজেশন অফ ব্লাডার কি কারণে হতে পারে। যে যদি আমরা দেখি যে ব্লাডারটা নেই, ব্লাডার আমি দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে একটা ডিসিশনে পৌঁছাবো? তো ব্লাডারটা যখন দেখতে পারবো না তখন সেকেন্ড যেটা আমরা দেখব সেটা কি কিডনি প্রেজেন্ট কিনা। তো ব্লাডারের নন ভিজুয়ালাইজেশন বাট কিডনি আছে। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে তারপরে যেটা আমাদের দেখতে হবে যে কিডনির ইকোজেনিসিটিটা কেমন? কিডনির ইকোজেনিসিটিটা কি নরমাল নাকি নরমাল না? তো ব্লাডার নেই, কিডনি আছে। কিডনির ইকোজেনিসিটিটা যেটা সেটা নরমাল। সেক্ষেত্রে যে কন্ডিশন গুলো মাথায় রাখবো সেটা হচ্ছে যে অ্যামনিওটিক ফ্লুইড লেভেল যেটা সেটা রিডিউসড হয়ে গেছে। এবং অ্যামনিওটিক ফ্লুইড লেভেলের সাথে যদি আমি ডপলার করি এবং ডপলারটা অ্যাবনরমাল পাই তখন এটা যে আ ফিটাসের যেটা সেটা যে সিভিয়ার গ্রোথ রেস্ট্রিকশন হচ্ছে। এবং তারপরে যেটা এটা একটা কন্ডিশন আর সেকেন্ড যেটা যে ফ্লুইড লেভেলটা নরমাল পাচ্ছি কিন্তু একটা সলিড মাসের মতো দেখতে পাচ্ছি। ব্লাডার দেখতে পাচ্ছি না, কিডনি ঠিক আছে, ফ্লুইড লেভেলও ঠিক আছে কিন্তু সাথে একটা মাসের মতো একটা অ্যাবনরমাল একটা মাস টাইপের দেখতে পাচ্ছি পেলভিক। তো সেটা হচ্ছে ব্লাডার এক্সোস্ট্রপি। এই ২ ক্ষেত্রে নন ভিজুয়ালাইজেশন অফ ব্লাডার হতে পারে। আর যেটা যে কিডনির যে ইকোজেনিসিটি সেটা যদি চেঞ্জ হয়ে যায় যে ব্লাডার অ্যাবসেন্ট, কিডনির ইকোজেনিসিটি চেঞ্জ তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সেটা হচ্ছে অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার হতে পারে। আ অটোসোমাল রিসেসিভ পলিসিস্টিক ডিসঅর্ডার, অটোসোমাল ডমিন্যান্ট পলিসিস্টিক ডিসঅর্ডার অথবা যে ডিসপ্লাস্টিক ডিসঅর্ডার গুলা সেগুলা হতে পারে। তো এটা মনে রাখতে হবে যে ব্লাডার নেই তাহলে আমাদের কিডনি আমরা ইভালুয়েট করব, কিডনির ইকোজেনিসিটিটা এবং একই সাথে অ্যামনিওটিক ফ্লুইড লেভেলটা দিয়ে। এটা ছাড়াও এগুলো এতক্ষণ যেটা আমরা বললাম যে কনজেনিটাল যে অ্যানোমেলি গুলা, স্ট্রাকচারাল অ্যানোমেলি গুলা এটার বাইরেও যেটা হয় যে কিডনিতে আমাদের অনেক ধরনের অনেক ধরনের না মানে কিছু আমাদের মাস ফর্ম হয় যেটা বিনাইন কিছু হয়, কিছু ম্যালিগন্যান্ট থাকে। তো নরমালি যেটা কিডনির যে লেশন গুলা সেটা নরমালি ইউনিল্যাটারাল থাকে। আম এবং এটা অনেক সময় দেখা যায় যে আ কিডনিটাকে যে অবসকিউর করে দেয় কিডনির যে আউটলাইনটা অথবা কনট্যুরটা। যে ইল ডিফাইন্ড মাস থাকতে পারে যেটা হাইলি ভাস্কুলার থাকে। তো কিডনির যেটা সেটা হচ্ছে যে মাসকে মেসোব্লাস্টিক নেফ্রোমা যেটা একটা বেনাইন লেশন এবং মোস্ট কমন টিউমার। আর যেটা ফলোড বাই ম্যালিগন্যান্ট উইলস টিউমার। যে ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কিডনিতে একটা মাসের মতো আছে এবং কিডনিটা অনেক বড় হয়ে গেছে। এবং মাছটা কিন্তু ইল ডিফাইন্ড এবং এখানে যদি কালার দেই আমরা তাহলে দেখা যাবে যে এখানে একটা মানে আমরা ভাস্কুলারিটি টা পাবো। এটার পরে যেটা যে ব্লাডারের একটা ডায়ালাটেশন যেটা সেটা হচ্ছে যে posterior urethral valve এটা নরমালি জেন্ডার যদি একটা মেল জেন্ডার হয় তখন দেখা যায় যে posterior urethral valve এর obstruction এর জন্য এটা হতে পারে। এটা খুবই একটা ক্লাসিক্যাল সাইন থাকে যেটাকে ব্লাডারের কিহোল সাইন বলি। যে ব্লাডারটা দেখে মনে হয় যে চাবি যে ঢুকাই আমরা যে লকে সেটার মতো ফর্ম করে কারণ ইউরেথ্রার এটা ডায়ালাটেশন হয়। তো ব্লাডার যেটা সেটার ডায়ালাটেশন হয় এবং একই সাথে ইউরেথ্রা যেটা সেটা ইলংগেটেড হয়ে যায়। এটার পরে যেটা সেটা হচ্ছে যে ambiguous genitalia। ambiguous genitalia যেটা সেটা হচ্ছে যে ambiguous মানে হচ্ছে অস্পষ্ট। তো genitalia যেটা সেটা হচ্ছে যে যদি আমরা আ স্ক্যান করি তখন এটার এক্সটার্নাল appearance টা দেখে যে এটা কি মেল না ফিমেল এটা আমরা ঠিকমতো বুঝতে পারি না। তো সেই কন্ডিশনটাকে আমরা বলি ambiguous genitalia। এটা খুবই ডিফিকাল্ট হয় যে অনেক ধরনের আমাদের যে আদার যে abnormality গুলো আছে সেগুলোর সাথে ডিফারেনশিয়েট করাটা। যেমন ক্রিপ্টোরকাইটিজম অথবা ফিমেলের ক্ষেত্রে হচ্ছে যে ক্লাইটোমেগালি। আ
তো এটা আসলে যদি আমরা এরকম পাই যে আমরা বুঝতে পারতেছি না, তখন যেটা আমরা করা হয় যে আমরা ফলো আপ দিতে থাকি এবং ফলো আপ দেওয়ার পরেও তখন দেখা যায় যে তারপরেও আসলে ঠিকমতো এটা অনেক সময় ডায়াগনোসিস করা যায় না। যে যদি রিটেইন টেস্টিকল থাকে অথবা দেখা যায় যে মাইক্রো পেনিস থাকে, সেক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে এটা অ্যাম্বিগুয়াস জেনিটালিয়া মানে জেনিটালিয়াটা আমাদের বাইরে থেকে দেখে ক্লিয়ারলি বোঝা যায় না। তো এটাই ছিল আমাদের হচ্ছে যে আজকের টপিক যেটা আমরা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এবং জেনিটো-ইউরিনারি যেটা সেটা আমরা কভার করলাম। তো যেই কথাগুলো আমি বলেছি সেটা আসলে খুবই বেসিক এবং এগুলোর মধ্যেও দেখা যায় যে কিছু আমাদের পরীক্ষাতে লাগে, কিছু আমাদের স্ক্যানিং এ লাগে। তো আপনারা যদি সিস্টেমিক ওয়েতে আ এটা মানে এটা মাথায় রাখেন যে আসলে কোনটার পরে কোনটা আমরা দেখব অথবা কোনটার পরে আমরা কোনটা ইভালুয়েট করব, তখন আমার কাছে মনে হয় যে এটা আসলে আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং পরবর্তীতে এটা আপনাদের যে অ্যানোমালি গুলা সেটাকে রুল আউট করাটা ইজিয়ার করে দিবে। তো এই তো আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করছি যে সবাই পরবর্তীতে অ্যানোমালি স্ক্যানটা এই লেকচারের পরে আপনাদের কাছে এটা অনেক ইজি হবে আ ইভালুয়েট করা। ধন্যবাদ।